ওকে? জি স্যার, হয়েছে। ওকে, তো থ্যাংক ইউ। মানে সবার সম্পর্কে আমি একটু হলেও ধারণা পেলাম, মানে সবার ভয়েসটা শোনাটাও একটা, মানে আমার মনে হয় যে একটা মানে ধারণা, একটা মানুষ সম্পর্কে তার ভয়েসটা এক এক ধরনের ধারণা কিন্তু দেয়। সেইটুকু আমরা তো ফিজিক্যালি আসলে মানে ফিজিক্যাল প্রেজেন্সে আসলে ক্লাস জিনিসটা হওয়া উচিত, কিন্তু সেটা আমাদের এই কোভিড সিচুয়েশনে আমরা করতে পারছি না। তো তারপরেও এইটুকু আমাকে অনেক হেল্প করলো, আপনারা যে যে নিজের সম্পর্কে একটু করে বললেন, ইটস এ লট অ্যাকচুয়ালি। তো আমার দিক থেকে আমি মানে চাইবো যে যতটুকুই আমরা আলাপ করি, হ্যাঁ, প্রথম দিন আজকে আমার মনে হয় যে আমরা আজকে মানে গল্পই করব, শব্দ নিয়েই গল্প করব, কিন্তু গল্পই করব আসলে। তো সেটা একটা। আর হচ্ছে যে আমি চাইবো আমার দিক থেকে যে মানে আমরা যতটুকু মানে চেষ্টা করি জানার জন্য, সেটা মানে কনসেপচুয়ালি আমরা আন্ডারস্ট্যান্ড করব। হ্যাঁ, তো সেই কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক সময় মনোযোগ বা আমি যেভাবে বলছি সেটা সমস্ত কিছু মিলে যে কোনো জায়গায় আমরা জিনিসটা মিস করতে পারি। সো আমরা সেই জায়গাগুলো আবার রিকভার করব। যে কারো আমরা কিন্তু খুব বেশি অনেক স্টুডেন্ট না, আমরা যেই পরিমাণ স্টুডেন্ট, আমার মনে হয় যে সবাইকে কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে নিয়ে আমরা এগোতে পারি। সো আপনাদের দিক থেকে আপনারা যে কোনো প্রশ্ন বারবার করতে পারেন। হ্যাঁ, এই সুবিধাটা আমরা নিতে পারি এবং আমি চাই যে আপনারা এই সুবিধাটা নেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি বলে ফেললাম, তারপরে আপনি হয়তো সামহাও বই থেকে, গুগল থেকে বা আমার এই লেকচার রেকর্ডেড থাকবে সেটা থেকে হয়তো পরীক্ষার কাজটা সামাল দেয়া যাবে, কিন্তু আসলে সেইটা আমার কাছে মনে হয় যে মানে বড় কোনো পারপাস না। আমরা আসলে মানে ফিল্ম মেক করতে চাচ্ছি, ফিল্ম মেকিং শিখতে চাচ্ছি, এবং ফিল্ম মেকিং এর সমস্ত শাখাগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, এবং এই ক্লাসগুলো যাতে সেই ফিল্ম মেকিং এর সময় যাতে আমাদেরকে সাপোর্ট করে। সো সেই সেই জায়গা থেকে আমরা শিখবো, সেই জায়গা থেকে আমরা জানবো। ঠিক আছে সবার জন্য? ইজ দ্যাট ওয়ার্কস ফর এভরিওয়ান? জি স্যার। জি ওকে, স্যার। থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে যে আমরা আসলে চলচ্চিত্র একটি মাধ্যম এবং সেই মাধ্যমের একটি অংশ হচ্ছে সাউন্ড, তাই না? চলচ্চিত্র অ্যাকচুয়ালি দুটো ডাইমেনশনে কাজ করে। প্রথমত যে এটা একটা ইমেজ থাকে, আবার এটা সাথে একটা সাউন্ড ট্র্যাকও থাকে বা একাধিক সাউন্ড ট্র্যাক থাকতে পারে। সো এই যে দুটো জিনিস আমরা যখন শুটিংয়ে যাই, অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে ওখানে, যেখানে মানে ডিরেক্টর, হ্যাঁ, প্রডিউসার, কস্টিউম, লাইটস, ক্যামেরা, তারপরে সাউন্ড, নানান ডিপার্টমেন্টে আমরা কাজ করি, কিন্তু ফাইনালি দুটো এন্ডে আসলে জিনিসটা ক্যাপচার হয়। একটা এন্ডে ক্যাপচার হয় ইমেজ, আর একটা এন্ডে ক্যাপচার হয় সাউন্ড। সো এই মানে এই দুটোর মধ্যে একটা পার্ট নিয়ে আসলে আমাদের কোর্সটা, তাই না? 2060 এপি যেটা। সো এই কোর্সে আমরা এই শব্দ সম্পর্কে যা যা জানা দরকার আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো জানার, যাতে আমরা ফিল্ম মেকিং এর সময় যদি যখন আমরা ফিল্ম মেকিং প্রসেসে যাব, আমাদের সাউন্ড ট্র্যাকগুলো যেন প্রপারলি আমরা করতে পারি, যেটা অডিয়েন্সকে কমিউনিকেট করে। এই হচ্ছে আমাদের কোর্সের মূল উদ্দেশ্য। ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। এইটুকু লাগবে আমার, হ্যাঁ, আপনাদের কাছ থেকে, কারণ আপনাদেরকে মানে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না সবকিছু মিলে, আর আমি নিজেও খুব একটা অভ্যস্ত না এই ধরনের
অনলাইন ক্লাসে। আমি একটা মিটিং করেছি জুমে। তো আমাকে আজকে তানভীর অনেক হেল্প করছে পুরো জিনিসটা ওয়ার্কআউট করতে। থ্যাংক ইউ তানভীর। ধন্যবাদ স্যার। তো সেটা হলো যে আমরা যেহেতু শব্দ নিয়ে আসলে আমাদের পুরো আলোচনা, তো আমি মানে চাইবো যে প্রথমে সাউন্ড ইটসেলফ, আমরা ফিল্মে শব্দকে কিভাবে ব্যবহার করব না করব সেটা আমার মনে হয় যে পরের গল্প। তার আগে হচ্ছে শব্দকে আমরা আসলে কতটুকু বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা শব্দ ব্যবহার করি। হ্যাঁ, আপনি একটা রুমে একটা লাইটের একটা সুইচ আছে, ওই সুইচটা আপনি অন করেন এবং ঘর আলো হয়ে যায়, তাই তো? তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু কিছুই জানতে হয় না হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, এই জি স্যার। ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হলো, সেইটা এই পর্যন্ত কি করে আসলো, এই পুরো প্রসেসটা আপনার কোনোই জানার দরকার নাই। ইউ জাস্ট পুট ইট অন অ্যান্ড ইউ গট দ্য লাইট। তো মানে শব্দের ক্ষেত্রেও আমরা ঠিক তাই করি, যে শব্দ আমরা শুনি, রেসপন্স করি, শব্দ আমরা করি, মানে ব্যবহার করি ভাষার মধ্যে দিয়ে, বা আদার্স নানা রকম সাউন্ড আমরা মেক করি, সেগুলো আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে ওই লাইটের সুইচটার মধ্যে। কিন্তু আপনি যখন একটা ফিল্ম প্রসেসে শব্দকে ব্যবহার করবেন, তখন কিন্তু জিনিসটা এত সহজ না। তখন কিন্তু আপনাকে জানতে হবে যে এই সাউন্ডের ক্যারেক্টারটা কি, ও কোথায় কেমন আচরণ করে। হ্যাঁ, এটাকে আমি এখান থেকে ওখানে কিভাবে নিতে পারি, এটার মধ্যে আমার শুনতে এরকম লাগতেছে, আই ডোন্ট লাইক ইট, সো আমি কি করলে এই শব্দটা শুনতে এমন লাগবে যেটা আমার ফিল্মকে সাপোর্ট করে। সো এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি ম্যানিপুলেট করতে চান, তখন কিন্তু আপনাকে এই জাস্ট সুইচ অন করার এই জ্ঞানটুকু দিয়ে হবে না। আপনাকে জানতে হবে যে শব্দ কিভাবে উৎপাদন হয়, সেটা কিভাবে ট্রাভেল করে, হ্যাঁ, সেটার মানে প্রপার্টিসটা কি। ঠিক আছে? সো আমি ভাবছি যে প্রথম দিন আমি মানে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই যে শব্দ আসলে কি। এবং আমি আপনাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে যদি একটু, আপনারা কেউ ফিজিক্স থেকে আছেন এখানে? জি স্যার। ওকে, সো আপনারা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, এরকম তো? জি স্যার। ওকে, তো আমাকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবেন যে শব্দ আসলে কি, যদি দুই কথায় আমরা বলতে চাই। কারণ শব্দ এমন একটা জিনিস যেটা আমাদের চারপাশে আমরা সবসময় ব্যবহার করি এবং এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। সেরকম একটা কমন আইডিয়া থেকে যদি বলেন যে শব্দ আসলে কি, সেটা যদি আপনারা একটু বলেন। আমি আসলে আপনাদের প্রেজেন্সটা একটু চাই এর চেয়ে বেশি। স্যার, কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি, রাইট। সো যেটা তরঙ্গ আকারে পাওয়া যায় স্যার। রাইট, এটা হচ্ছে কোনো কিছুতে আমরা যদি আঘাত করি, তখন ওটা থেকে একটা কম্পন তৈরি হয়। হ্যাঁ, সেই কম্পনটা নিয়ারেস্ট যে মানে বাতাসের কণাগুলো আছে, আমরা মানে এই জায়গাটায় এই টেবিল চেয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই না, সেটা কি বলেন? স্যার বাতাস দেখতে পাই না, এক্স্যাক্টলি, শব্দ দেখতে পাই না। হ্যাঁ। সো বাতাসটা আমরা দেখতে পাই না, কিন্তু এই রুমগুলো কিন্তু মানে টোটালি ফিল্ড উইথ, মানে এই বাতাস দিয়েই ভরা, তাই না? সো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই জিনিসটা কারণেই সাউন্ডটা ট্রাভেল করে। কিরকম, যে ধরেন কোনো একটা জায়গায় আমি যখন আঘাত করি, তখন এই যে ম্যাটেরিয়ালটা আমি আঘাত করলাম, ওই ম্যাটেরিয়ালের যে মলিকিউলগুলো আছে, আই মিন অনুপরমাণুগুলো, ওরা এক ধরনের কম্পন তৈরি হয় এবং সেটা তার নিয়ারেস্ট যে এয়ার মলিকিউলগুলো আছে সেগুলোর মধ্যে একটা
কম্পনটা পাস করে যায়। বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। সে আপনি একটা গিটারের স্ট্রিং আপনি জি, যদি স্যার। হিট করেন, ও ভাইব্রেট করবে, তাই না? ও ভাইব্রেট করলে ওর দুই পাশের যে বাতাসের কণাগুলো আছে ওগুলোকে কি করবে? ও কম্প্রেস করবে, তাই না? মানে ও ধাক্কা দিবে। তো ও কি করবে? ওর পাশের যে বাতাসের কণাগুলো আছে সেগুলোকে সে ধাক্কা দিল। লাইক আমি যখন কথা বলছি, আমার মানে আহ, আমি যে শব্দগুলো করছি সেটা কিভাবে করছি? সেটা হচ্ছে যে আমার মানে কণ্ঠনালী থেকে এক ধরনের ভাইব্রেশন তৈরি হচ্ছে, যেটা মানে এয়ারে ভাইব্রেশন তৈরি করছে। এবং সেই ভাইব্রেশনটা আপনাদের মানে আপনি যদি প্রেজেন্ট থাকতেন, আমরা এত টেকনিক্যাল প্রসেসের মধ্যে না যাই, আপনি যদি এখানে আপনারা প্রেজেন্ট থাকতেন, তাহলে এই ভাইব্রেশনটা আপনার কানে কি করে যেত? সেটা কি এয়ার মলিকিউলগুলো আপনার কান পর্যন্ত ট্রাভেল করতো? যে এই যে আমি বাতাসে ধাক্কা সে আমি এরকম একটা ইয়ে করলাম, বেল পেটালাম, সেটা থেকে একটা ভাইব্রেশন তৈরি হলো, সেই ভাইব্রেশনটা এয়ারে পাস করলো এবং সেই এয়ার কি ট্রাভেল করবে? এটা কেউ বলতে পারে? ওকে, আমি বলছি। সেটা হচ্ছে যে বাতাসের কণাটা কিন্তু ট্রাভেল করবে না। হ্যাঁ, বাতাসের কণাটা কি করবে? ওর পাশের বাতাসের কণাটাকে ধাক্কা দিয়ে ও আবার নিজের জায়গায় চলে আসবে। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। সেই সেই বাতাসের কণাটা তার পাশের কণাটাকে সে ধাক্কা দিবে। এইভাবে করে একদম আপনার কানের কাছাকাছি যে বাতাসের কণাগুলো আছে সেই পর্যন্ত এনার্জিটা পৌঁছে যাবে, কিন্তু বাতাসের কণাটা নিজে ট্রাভেল করবে না। ও এনার্জিটা পাস করে দিবে, পরেরটাকে ধাক্কা দিবে, সে পাশেরটাকে ধাক্কা দিবে, সে পাশেরটাকে ধাক্কা দিবে। সো এইভাবে সে ধাক্কা দিয়ে নিজের জায়গায় ফেরত আসতেছে, কিন্তু ওই এনার্জিটা পাস হয়ে যাচ্ছে এবং ওই এনার্জিটা গিয়ে আপনাদের এয়ার ড্রামে কিন্তু এক ধরনের কম্পন তৈরি করছে। হ্যাঁ, সো এই যে কম্পন তৈরি করার পরে ওটা আমাদের যে নার্ভাস সিস্টেম সেখানে গিয়ে এক ধরনের ট্রান্সলেশন হচ্ছে। বিষয়টা ভাইব্রেশন, কিন্তু ট্রান্সলেশন যখন হচ্ছে তখন আপনি সেটাকে শব্দ হিসেবে শুনতে পাচ্ছেন বা অনুভব করছেন। ঠিক আছে? এইটুকু মানে আমি চেষ্টা করলাম বলতে, কিন্তু আপনারা যদি সম্ভব হয়, এটার প্রচুর ভিডিও আছে ইউটিউবে বা অনেক টেক্সট আছে, কিন্তু এই যে শব্দটা কিভাবে পাস করে এবং শব্দটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে ট্রাভেল করে, সেই জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন দেখে নিতে। ওকে আমি স্যার। একটু সময় নিচ্ছি। আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে মাঝে নানা রকম লিংক, আমাদের যেহেতু একটা ফেসবুক গ্রুপ আছে, সো সেই জায়গায় আমি চেষ্টা করব মাঝে মাঝে কিছু লিংক দিতে, ওগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, আপনারা কি একটা স্লাইড দেখতে পাচ্ছেন? না স্যার। এখনো দেখতে পাচ্ছি না স্যার। ওকে, এক just a second. এখন জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে এখন। সো সো আমরা মানে একদম মানে ওরকম বইয়ের ভাষায় বললে সাউন্ড ইজ এ ওয়েভ, তাই না? আমরা সমুদ্রের পানিতে, নদীর পানিতে যেমন ঢেউ দেখি, হ্যাঁ, সাউন্ডও সেরকম একটা ওয়েভ। ঠিক আছে? এবং শব্দের যেমন মানে সমুদ্রের ঢেউ যেমন ছোট বড় হতে পারে, তাই না? মানে সমুদ্রে কি বিশাল আকারের ঢেউও হয়, আবার ছোট ছোট ঢেউ কিন্তু হয়, নদীতে হয় বা
ইভেন পুকুরেও ছোট ছোট ঢেউ হতে পারে, তাই না? সো ওয়েভ, সাউন্ড ইজ এ ওয়েভ, হ্যাঁ। এবং এটা যেহেতু ওয়েভ, তো তাহলে এটার একটা ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি মানে কি? হাউ ফ্রিকোয়েন্টলি মানে একটা সময়ের মধ্যে কতগুলো ঢেউ তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে শব্দের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ধরেন একটা গিটার স্ট্রিং আপনি মানে এরকম টোকা দিলেন, তো ওই গিটার স্ট্রিংটা কি হয়? ভাইব্রেশন করে, তাই না? জি স্যার। ভাইব্রেট করে তো নাকি? তো এখন যদি ভাইব্রেশনটা তো একটা মানে আপনি যদি মেজার করেন, তাহলে তো একটা টাইমিং আপনি পাবেন যে পার সেকেন্ডে কতক্ষণ সে ভাইব্রেট করছে, কতবার সে ভাইব্রেট করছে, তাই জি না? স্যার। 1 সেকেন্ড সময়ের মধ্যে আচ্ছা, কেউ একজনের মাইক্রোফোনটাতে একটু বাইরের শব্দ আসতেছে, এটা যদি একটু অফ রাখা যায় খুব ভালো হয়। তো এই যে জিনিসটা, যে ভাইব্রেশনটা পার সেকেন্ডে কতবার হচ্ছে, হ্যাঁ। সো এটা যদি এমন হয় যে আপনি একবার হিট করলেন, ওইটা পার সেকেন্ডে 20 বার আসলে ভাইব্রেশনটা করছে। ভাইব্রেশন মিন্স কি? ভাইব্রেশন মিন্স হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ, তাই না? একটা জিনিস কাঁপছে। কাঁপছে মানে কি? যে সে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে খুব দ্রুত, তাই তো? তো সে যদি পার সেকেন্ড একবার ভাইব্রেট করে, তাহলে আমরা ওটাকে বলি 1 হার্জ, ঠিক আছে? জি স্যার। সো আর যদি এটা 100 টাইমস ভাইব্রেট করে ইন এ সেকেন্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইন এ সেকেন্ড যদি 100 টাইমস সে যদি মানে ভাইব্রেট করে, তাহলে সেটা 100 হার্জ। 1000 টাইম করলে 1000 হার্জ। তার মানে হচ্ছে আমরা মেজার করি যে ভাইব্রেশনটা পার সেকেন্ডে কতবার ঘটছে জিনিসটা, মানে এই শব্দটার সময়। সো তখন এটা কেন আমরা আসলে মেজার করি, আমাদের দরকারটা কি এটা মেজার করার, হ্যাঁ, সেইটা একটা প্রশ্ন। যে মানে আমরা কেন এই সাউন্ড ইয়েটা ফ্রিকোয়েন্সিটাকে মানে মেজার করতে চাই? কারণ হচ্ছে যে এটা ধরেন পার সেকেন্ডে যখন 20 টাইমস ভাইব্রেশন করে, তখন আমরা জাস্ট নোটিস করি কোনো একটা শব্দ হলো, কিন্তু খুব মানে হিয়ারিং রেঞ্জটা আমাদের শুরু হয় হচ্ছে 20 হার্জে। তার মানে 20 টাইম পার সেকেন্ডে কোথাও যদি ভাইব্রেশন হয়, এর নিচে ভাইব্রেশন হলে আমরা সেটা শুনতে পাই না। আবার সেটা যদি 20,000 বারের উপরে হয়, তখন আমরা সেটা শুনতে পাই না। কারণ হচ্ছে আমাদের হিয়ারিং রেঞ্জটা 20,000 পর্যন্ত। বাট এখানে বলা দরকার আছে যে 20,000 আসলে আমাদের সবার হিয়ারিং রেঞ্জ 20,000 না। আপনারা পার্সোনালি ইউটিউবে কিছু ভিডিও আছে যেগুলো আপনি টেস্ট করতে পারেন। কারণ আমরা যারা ঢাকা শহরের মতো শহরে থাকি, যেখানে প্রচুর হর্ন বাজে সারাক্ষণ অহেতুক, সেখানে মানে মানুষের হিয়ারিং রেঞ্জটা কমে যায়। আমরা হয়তো 15,000 ফ্রিকোয়েন্সি পর্যন্ত শুনতে পারি, এরপরে আর শুনতে পারি না, ঠিক আছে? সো সেই জায়গাটাও জাস্ট বলে রাখা এখানে। সো সো এটা শব্দের ক্ষেত্রে কি হয় যে সে একটা বাতাসের কণাকে যদি আমরা ধরি যে এরকম একটা জায়গায় আছে, তখন তার থেকে সে মানে
তার ডিস্টারবেন্স পজিশনটা হচ্ছে এখান থেকে ধরেন এখানে চলে আসে সে, হ্যাঁ, একবার যায় একবার আসে, বাই দ্যাট টাইমটা পাস করছে করে তো, সো এই জন্য জিনিসটা এভাবে দেখানো হয় গ্রাফটা। এটা মানে ক্রেস্ট বলে কম্প্রেশন যখন হলো, হ্যাঁ। আর এই একটা মানে ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্ট পর্যন্ত এই জায়গাটাকে বলে ওয়েভ লেন্থ। আমি এক কাজ করি, আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতে পারে এরকম একটা ভিডিও দেখে আমি বের করতে পারি কিনা আপনাদের জন্য। Give me a second. আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলো এই পর্যন্ত যা বললাম? না স্যার। না স্যার। ওকে, না স্যার। থ্যাংক ইউ। Check out this speaker. If we plug to the speaker, মানে শব্দ নিয়ে আসলে মানে লার্নিং এর ব্যাপারে একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি যখন একটা check out this speaker. If we plug it in, it makes sound. যখন কোনো একটা মুভি দেখছেন, আপনি যদি পজ করেন আপনি কি পান? একটা ফ্রেম পাওয়া যায়, তাই না? জি স্যার। সো তানভীর, আমি বোধহয় আপনাকে কো-হোস্ট করিনি না? না স্যার, ঠিক আছে। আর মেবি কেউ জয়েন হবে না ক্লাসে। আমি এখন অ্যাডমিট করলাম। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে আপনারা যখন কোনো একটা মুভি দেখছেন, আপনারা যদি পজ করেন তাহলে কি পাওয়া যায়? একটা সিঙ্গেল ফ্রেম পাওয়া যায়, তাই না? কিন্তু সাউন্ড পজ করলে কি পাওয়া যায়? বলেন। কেউ বলতে পারবেন? নো স্যার। ওকে, সাউন্ড পজ করলে আমরা কিছুই পাই না, দেয়ার ইজ নাথিং। হ্যাঁ, এবং আপনি মানে ইমেজটা আমরা অনেক বেশি আমাদের মেমোরিতে আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, কিন্তু মানে আপনি একটা মিউজিক শুনলেন, আপনি কিন্তু মানে ওটা মনে করে খুব, যারা মিউজিক নিয়ে কাজ করে তারা ছাড়া এই যে মিউজিকের যে তাল লয় ছন্দের যে মানে ডাইমেনশনগুলো আছে, এই ডাইমেনশনগুলো না কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে এটা মানে মানে আমরা ইমেজ নিয়ে আমরা যত ইমেজটাকে স্টোর করতে পারি, আমরা শব্দটাকে এক এক সময় এক একভাবে স্টোর করি। হ্যাঁ, যেমন শব্দটা কখনো কখনো আমরা শব্দ হিসেবে শুনি, হ্যাঁ, আবার শব্দটা ইনফ্যাক্ট শব্দটার টোন বা ক্যারেক্টার আমরা শুনি না, কিন্তু ডিরেক্টলি আমরা হয়তো মিনিংয়ে চলে যাই। আমরা একটা মিউজিক শুনছি, আমরা হয়তো এক্স্যাক্টলি শব্দটা কেমন হচ্ছে সেটা শুনছি না, কিন্তু আমরা একটা অনুভবে চলে যাচ্ছি।
সো ইটস কাইন্ড অফ মানে নানাভাবে শব্দ জিনিসটা কাজ করে। সো এই জন্য মানে এটা একটু ডিফিকাল্ট যে মানে শব্দ নিয়ে যখন মানে মানুষ কাজ করবে বা মানুষ শব্দ শিখতে চাইবে, তার এক ধরনের অ্যাটেনশন প্রয়োজন হয়, এক ধরনের মনোযোগটার প্রয়োজন হয়, যেটা তাকে হেল্প করতে পারে। আমি একটু একটা ভিডিও আপনাদের দেখাতে চাচ্ছি বলে একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আপনারা একটা স্ক্রিন পাচ্ছেন? না স্যার, এখনো পাইনি। এখন জি স্যার, পেয়েছি। The way this speaker creates আপনারা sound কোনো is by সাউন্ড moving পাচ্ছেন the না, না? front of the speaker. স্যার পাচ্ছি। Rapidly. শব্দ শুনতে পাচ্ছেন? Scientists often use the word oscillation to refer to the back and জি স্যার, forth শব্দ motion. পাচ্ছি। This speaker's I mean, oscillating too voice fast over for the touching human it. eye to see. But if I put a piece of paper on the speaker, we see that because the diaphragm is Video voice oscillating, over it's touching bumping it. into this piece of paper and causing it to dance. The oscillation of the diaphragm will also cause the air in front of তানভীর, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এই ভিডিওটার কি ভয়েস wave because it shares the defining জি স্যার, feature of wave, ভিডিওটার ভয়েস শুনতে পাচ্ছি। being able to transport. ওকে, আমি পাচ্ছি না ফর সাম রিজন, সো আমি বারবার জিজ্ঞেস করছি, সরি। তাহলে Okay, আপনারা এটা একটু দেখেন। হ্যাঁ, জি স্যার। তাহলে প্রেজেন্টেশন আছে, সুবিধা হবে। Check out this speaker. If we plug it in, it makes sound. The way this speaker creates sound is by moving the front of the speaker, which is called the diaphragm, back and forth rapidly. Scientists often use the word oscillation to refer to the back and forth motion of an object. This speaker's oscillating too fast for the human eye to see, but if I put a piece of paper on the speaker, we see that because the diaphragm is oscillating, it's bumping into this piece of paper and causing it to dance. The oscillation of the diaphragm will also cause the air in front of the diaphragm to move back and forth. But here's the interesting thing. The air in front of the diaphragm doesn't actually travel away from the speaker. The air molecules in front of the speaker just oscillate back and forth. So how can you hear the sound from a speaker if the air next to the speaker doesn't actually make it to your ear? Well, the reason is that the oscillating air in front of the speaker causes the air in front of it to also oscillate. This causes the air in front of that air to start oscillating, which causes the air in front of it to start to oscillate until finally the air that's actually next to your ear and your eardrum start to oscillate back and forth. This oscillating air that's next to your ear is moving, so it has kinetic energy. So it can transfer energy into your eardrum, which you can perceive as sound. So this speaker was able to transport energy through the air without actually having to transport the air itself. This is an important enough fact for me to state again. Energy is traveling across the room here, but air itself is not traveling across the room. Only the disturbance within the air is traveling across the room. If air were being transported across the room, it'd be better characterized not as sound, but as wind. So this is why we call sound a sound wave, because it shares the defining feature of waves, which is being able to transport energy through a medium without having to transport the medium itself. Medium is a fancy word for the material or substance through which a wave is traveling. Air is typically the medium for situations involving sound waves, but sound waves can travel through all kinds of different materials, like water, metal, or even human flesh and bone. And the fact that sound can travel through human flesh and bone explains something you might have always wondered about,
which is why do our voices sound So different on audio and video recordings. The reason for this is that when we're speaking to someone, we actually hear two contributions from our voice. We hear the sound wave traveling out of our mouth, through the air, and into our ear. But we also hear the vibration of the sound wave traveling through our flesh and bone, through our skull, and into our eardrum. But on an audio or video recording, the only part that's recorded is the sound that travels through the air. So when you hear your voice played back on an audio recording, you only hear what other people hear when they listen to you. So the bad news is that, yes, what you hear on audio recordings is actually what you sound like to other people. But the good news is that most of your friends probably don't think it sounds weird, since that's the only voice they've ever heard you use. Unless you do actually have a weird voice. In which case, I'll risk sounding pretentious by reminding you that you shouldn't waste a lot of time worrying about what other people think of you anyways. তো দেখলেন আপনারা জিনিসটা সবাই? হ্যালো। জি স্যার। স্যার আপনার সাউন্ড খুবই আস্তে আসছে। জি স্যার। স্যার আপনার কথা। হ্যালো, হ্যালো, জি স্যার শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি স্যার Thank শুনতে you. পাচ্ছি। ওকে, সো যেটা হলো যে আমি যেই আলোচনাটা করছিলাম সেটা কি এই ভিডিওটা থেকে আরেকটু পরিষ্কার হলো? জি স্যার। ওকে, অন্যরা নাই না ক্লাসে? আচ্ছা তানভীর, হ্যাঁ স্যার এরপরে আছি। আছেন না? থ্যাংক ইউ। একটু বলবেন, নাহলে আমি তো মানে ফিজিক্যালি নাই, তো আমি বুঝতে পারি না আপনারা কতটুকু ধরতে পারছেন জায়গাটা। স্যার ভিডিওটা ইন্টারেস্টিং ছিল অনেক। ওকে, থ্যাংক ইউ। তো এখন স্যার জীবনটা পাল্টে গেছে স্যার, আগে জানতাম না যে এরকম কেন হয়। ওকে, স্যার সবসময় এটা নিয়ে ওয়ারিড থাকতাম যে কি ব্যাপার, সাউন্ড রেকর্ড করলে এক ধরনের হয় আর শুনতে পাই আরেক ধরনের। সবসময় ভাবতাম আমার সাউন্ড এরকম বিচ্ছিরি শোনা যায় কেন রেকর্ড করার পর। মানে সেকেন্ড এখন পার্টটা বুঝেছি অনেকের কেন। জন্য ইন্টারেস্টিং হয়েছে, তাই তো? মানে আমি বলছি যে ভিডিওর মানে লাস্ট পার্টটা সবার জন্য ইন্টারেস্টিং ছিল, তাই তো? জি স্যার। স্যার পুরো ভিডিওটাই অনেক ইন্টারেস্টিং ছিল স্যার। না, সেটাই মানে এটা সবার এক্সপেরিয়েন্স। আসলে আমার নিজেরও ফার্স্ট নিজে যখন নিজের রেকর্ডিং শুনছি তখন আমারও সেম প্রবলেম হচ্ছে যে হোয়াই দিস, মানে এটা কি। সো এটা খুব ভালো যে আপনারা মানে এনজয় করতে পারছেন জিনিসটা। নাইস। সো এই হচ্ছে জিনিসটা যে মানে শব্দ নানাভাবে না এটার ক্যারেক্টার চেঞ্জ করে। সো ধরেন মিডিয়ার কারণে চেঞ্জ করে। হ্যাঁ, যে একটা সে আপনি একটা শব্দ এখানে করলেন, আপনার পাশের রুমে যখন শুনছে তো ও কিন্তু মানে ওয়াল ভেদ করে যাচ্ছে শব্দটা। তার মানে কি ওয়ালের কংক্রিট, কংক্রিটের মধ্যে ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা আবার ওই পাশে মানে যে বাতাসের কণা আছে সেগুলোতে ভাইব্রেশন হচ্ছে, সেগুলো কিন্তু ওয়ালের ওপাশেও একটা শব্দ যেতে পারে, তাই না? স্যার, হ্যাঁ স্যার বলুন। একজন পার্টিসিপেন্ট রিদম আবির ও ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এতক্ষণ ছিল কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পর ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার জয়েন দিচ্ছে, একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেন। ওকে, আমি পেয়েছি। হ্যাঁ,
থ্যাংক ইউ। ওকে, সো এই হচ্ছে বিষয়টা যে মানে আমরা মানে ওখানে যেটা বুঝলাম যে মিডিয়ার কারণে কিভাবে শব্দ শুনতে আরেক রকম হয়ে যায়, তাই না? সো যাই হোক, এটা গেল একটা যে আমরা সাউন্ডের প্রোডাকশনটা দেখলাম। হ্যাঁ, আরো একটু ছোট ছোট জিনিস, এগুলো ভিজুয়ালি দেখলে না বুঝতে একটু সুবিধা হবে। এইটাও আমরা ট্রাই করি একটু দেখতে। এই ভিডিওর This is শব্দ what a- শুনতে অসুবিধা হচ্ছে না, তাই না? না স্যার। থ্যাংক ইউ। এটা হচ্ছে যে শব্দের যে প্রপার্টিস গুলো আছে, শব্দের প্রপার্টিস মানে হচ্ছে এটা তো আমরা যদি ম্যানিপুলেট করতে চাই তখন আমাদের না এটাকে মানে ইয়ে করতে হয়, মেজার করতে হয়। একটা জিনিস আপনি যদি আপনি একটা কাপড়, সেই কাপড়টা দিয়ে আপনি কি করবেন, একটা জামা তৈরি করবেন। তো জামা তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, জামাটা মাপ নিতে হবে। প্রথমে আপনার শরীরে বা যার জন্য বানাচ্ছেন তার মাপ নেবেন, সেই মাপ অনুযায়ী আপনি মেপে মেপে জিনিসটাকে কাটবেন, তারপরে আপনি সেলাই করে জামাটা বানাবেন। তো শব্দের ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম যে আপনি এই প্রপার্টিস যেটা মানে সেই মানে যে প্রপার্টিস দিয়ে শব্দটা তৈরি হয় এবং শব্দ নানা পরিস্থিতিতে যেই পরিবর্তনগুলো ঘটে, হ্যাঁ, যে সে ধরেন কোনো একটা শব্দ আপনি একটা প্যাসেজের মধ্যে যদি কথা বলেন সেটা কিন্তু শুনতে একরকম লাগে। আবার আপনি দেখা গেল যে একটা ওপেন স্পেসে কথা বলবেন, আপনার ভয়েসটা আরেক রকম লাগবে শুনতে। লাগে কিনা? আমাদের তো এটা এক্সপেরিয়েন্স আছে রিয়েল লাইফ থেকে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই যে ব্যাপারটা যে এই যে পার্থক্যগুলো হয় শব্দের, কিন্তু আমি একই মানুষ, আমার ভোকাল কর্ডই ব্যবহার করছি, এটা কেন হয়? হ্যাঁ, সো এই যে ক্যারেক্টারগুলো যে চেঞ্জ হয়, সেইটা যদি আপনি বুঝতে পারেন যে কি করে হয়, কেন হয়, কি করলে এটা সমাধান হয়, তাহলে আপনি আপনার চলচ্চিত্রে শব্দটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারবেন। আর তা নইলে আপনি নানা সিচুয়েশনে গিয়ে নানা রকম ভাবে আটকে যাবেন বা আপনার সাউন্ড কোয়ালিটিটা ড্রপ করবে, ইউজেবল থাকবে না। সো সেই কারণে আমাদের এই যে টুলসগুলো আমরা যখন ব্যবহার করি তখন ওইটাকে একটা মেজারমেন্টের মধ্যে জেনে তারপর আমাদেরকে ভাবতে হয়। সো এখানে সেই মেজারমেন্টগুলো একটা হচ্ছে আপনাদেরকে বলেছি যে ফ্রিকোয়েন্সি মানে হাউ ফ্রিকোয়েন্টলি ভাইব্রেশনটা ঘটে, হ্যাঁ, যে পার সেকেন্ডে কতবার ভাইব্রেট করে। তো পার সেকেন্ডে আমি বলেছি একটু আগে যে পার সেকেন্ডে যদি একবার ভাইব্রেট করে তার মানে কি একটা সেকেন্ড সময় যদি নেয় সে এপাশ থেকে এপাশে গিয়ে আবার ফেরত আসতে, তাহলে একটা সাইকেল পূর্ণ হলো। হ্যাঁ, এই সাইকেলটাকে আমরা বলবো 1 হার্স। সো এইটা যদি 20,000 হার্স পর্যন্ত হয়, মানে 20,000 টাইমস পর্যন্ত সে পার সেকেন্ডে ভাইব্রেট করে, তাহলেও আমরা একটা শব্দ শুনতে পাই, কিন্তু এরপর আর শুনতে পাই না। কিন্তু এই যে ভাইব্রেশনের যে রেটটা, এই রেটটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু অন্যভাবে বোঝাতে চাই। আপনারা জানেন তো যে মানে ভিডিও এডিটিং এর জন্য এক ধরনের সফটওয়্যার যেরকম থাকে, অডিও এডিটিং এর জন্য আরেক ধরনের সফটওয়্যার থাকে, ফিল্মের জন্য বা মিউজিকের জন্য। জি স্যার। ওকে, সো সেরকম কিছু সফটওয়্যার মানে আমি একটা সফটওয়্যার ইউজ করছি এই মুহূর্তে এখানে, সেটা হচ্ছে লজিক প্রো। হ্যাঁ, আপনারা কি একটা শব্দ শুনতে পেলেন? জি স্যার। এই শব্দটা কি আপনাদের কোনোভাবে পরিচিত লাগে? জি আমি আবার স্যার। দিচ্ছি। জি স্যার।
তাই না? কি কারণে পরিচিত লাগে? আগে স্যার বিটিভিতে এরকম একটা আওয়াজ টিভিতে পাওয়া যেত। যখন ওরে বাবা, আপনারা তো অত যখন স্মৃতি নিয়ে বয়স যাত্রার বয়স না, কিন্তু আপনারা বোধহয় কোনো কারণে মানে একদম শেষের দিকে শুনে ফেলেছেন না? জি স্যার, ছোটবেলায়। হ্যাঁ, কারণ আমি তো ভাবলাম যে আপনারা হয়তো শুনেননি এই আওয়াজটা, কিন্তু আমাদের শুনতে হতো, কারণ টিভি খোলার আগেই আমরা বসে থাকতাম টিভির সামনে। হ্যাঁ, আর একটা কালার বার থাকতো না? জি স্যার। তো এই টোনটা টেলিভিশনটা ট্রান্সমিশনের আগে দিত, যে বোঝার জন্য যে অডিও ট্রান্সমিশনটা ঠিক আছে কিনা, টেস্ট টোন বলে। হ্যাঁ, এটা এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে 1 কিলো হার্জ। 1 কিলো হার্জ মানে হচ্ছে 1000 হার্জ। এটার মানে কি বলেন তো এখন? 1000 হার্জ মানে কি? আমি আপনাদের কাছে শুনতে চাই। আমার সাথে পার্টিসিপেট সেকেন্ডে করতে 1000 বার ভাইব্রেট করে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে এই টোনটা আমি অন করার সাথে সাথে এই আমার আশেপাশের বাতাসে, যে বাতাসের যে কণাগুলো আছে, ওরা পার সেকেন্ডে 1000 বার ডান্স করছে, ঠিক আছে? তাদের ভাইব্রেশনটা হচ্ছে। হ্যাঁ, এই পুরো মানে যতদূর পর্যন্ত এই ঘরে শোনা যাচ্ছে এটা শব্দটা, এই ভাইব্রেশনটা কিন্তু তৈরি হচ্ছে 1000 টাইমস, এবং সেটা পার সেকেন্ডে। একটু মানে আপনারা যদি একটু একটা মানে একটা সেকেন্ড সময় নেন ভাবতে যে আসলে ঘটনাটা কি ঘটছে, আপনারা মানে অবাক হয়ে যাবেন যে 1000 বার একটা মানে ভাইব্রেশনটা ঘটছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 1000 বারের কথা বললাম, কিন্তু যদি এমন হয় যে এটা 1000 না হয়ে 200 বার হচ্ছে ভাইব্রেশনটা, তাহলে শুনতে কেমন হবে? শুনতে পাচ্ছিলেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে যে বাতাসটা পার সেকেন্ডে 200 বার ভাইব্রেট করলো, আর আপনার কানের মধ্যে ওই ভাইব্রেশনটা গিয়ে লাগলো। হ্যাঁ, আর আপনার নিউরন ওটাকে ট্রান্সলেট করে নিল যে এই রকম একটা শব্দ। হ্যাঁ, তো আর যদি এটা যদি 100 হয়, লাইক এরকম, শুনতে পেলেন পার্থক্যটা? শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটার চেয়ে 200 এর সাথে এটার পার্থক্য কি? আবার 200টা শুনি আমরা। এটা হচ্ছে 200, এটা মাথায় রাখেন। সাউন্ড মাথায় রাখা একটু কঠিন, কিন্তু রাখেন মাথায়। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য বলবেন আমাকে। আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। আমি আমার দিক থেকে বলি যে আমার একটু বেশি সময় যদি হয়ে যায়, আমার দিক থেকে সমস্যা নাই, আপনাদের দিক থেকে হলে বলবেন। হ্যাঁ, জি স্যার। এই যে একটা এখন একটা ইয়ে দেখছেন, বক্স দেখছেন, ইয়েস স্যার। এটাকে বলে অসিলোস্কোপ, মানে ভার্চুয়াল বা ডিজিটাল। এটা হচ্ছে সাউন্ড জেনারেট করতে পারে।
হ্যাঁ, এখানে কেউ কোনো শব্দ করছে না, কিন্তু ও জেনারেট করছে জিনিসটা। তার মানে ওকে যদি আমি বলি যে 100 হার্জ, এখানে দেখছেন 100 লেখা আছে, জি স্যার। আমার কার্সারটা দেখতে পান আপনারা? না Yes. নাকি জি কার্সার স্যার, দেখতে? জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমি 100 হার্জ দিলাম। সো আমি যখন এটাকে অন করলাম, ও স্পিকারকে একটা অর্ডার করলো যে স্পিকার তুমি পার সেকেন্ডে 100 বার ভাইব্রেট করো বাতাসকে, এবং তখন আপনি এরকম একটা শব্দ শুনলেন। ঠিক আছে, এখন আমি এটাকে 200 করব। পার্থক্য পাননি আপনারা দুটোর মধ্যে কোনো, তাই না? আমি 300 করি। পার্থক্য তো আছে। হ্যাঁ, পার্থক্যটা কি বলেন? এই 90 করলাম। সেই আমার 3000 কাছে তো মনে হচ্ছে একবার আওয়াজ বেড়ে যাচ্ছে, একবার কমে যাচ্ছে। আপনার কি মনে হয় শুধু লাউডনেস বাড়ছে? স্যার ক্যারেক্টার টিক একটা সাউন্ডের তীক্ষ্ণতা বাড়ছে যদি বাড়াই। বাড়ছে, এক্স্যাক্টলি, বাড়ছে আবার কমছে। শার্পনেস বাড়ছে, তাই না? টোন শার্প হচ্ছে। জি স্যার। ইউ সি, এই যে এইটা একটা ক্যারেক্টার, কিন্তু টোন। হ্যাঁ, এটা কি ডাল শব্দ, তাই না? জি স্যার। আর এটা শুনতে পাচ্ছিলেন? ইয়েস স্যার। জি স্যার। তো আপনার পার সেকেন্ডে এটা কিন্তু, এই যে আমি দিলাম এটা 100, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন যে পার সেকেন্ডে 100 টাইম ভাইব্রেশন অর্ডার করলেও আমি এরকম একটা ভোতা একটা শব্দ শুনলাম না। আমি যদি এটাকে বাড়িয়ে দিই পার সেকেন্ডে, তাহলে ওর টোনটা শার্প হয়ে যাচ্ছে, তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, হচ্ছে না? ইয়েস স্যার। জি স্যার। তার মানে হচ্ছে যে ভাইব্রেশনের রেট বাড়ার সাথে সাথে সাউন্ড তীক্ষ্ণ হয়ে যাবে, বাড়তে বাড়তে এরকম হয়ে যাবে, আরো আরো শার্প হবে। শুনতে পেলেন? কারো কানে লাগলে একটু সাউন্ডটা জি কমিয়ে স্যার। রাখ। সো এই যে ব্যাপারটা, যে ভাইব্রেশনের রেটটা যখন বাড়ে, তার মানে সাথে সাথে টোনাল ক্যারেক্টারটা চেঞ্জ হয়। ঠিক আছে, টোনটা চেঞ্জ হয়। আমরা শব্দের একটা জানি যে লাউডনেস, তাই না? লাউডনেসটা হচ্ছে আমরা ডেসিবল দিয়ে মেজার করি। ঠিক আছে, আপনারা দেখছেন না যে হসপিটালে সামনে একটা সাইন থাকে, যে সাইনটাতে বলা হয় যে সামনে হসপিটাল, শব্দ মাত্রা 40 ডেসিবেল, এরকম দেখছেন কোথাও আপনারা? জি স্যার। হ্যাঁ, সো এইটা থেকে আমরা একটা ধারণা করতে পারি। একটা সেকেন্ড, আমি এটা একটু মিউট করি। এটা থেকে আমরা ধারণা করতে পারি যে 40 ডেসিবেল খুব বেশি মাত্রার শব্দ না, তাই না? ইয়েস স্যার। ওকে, তো শব্দ মানে এই জায়গাটা আমরা আগে বুঝে নেই যে যে আমরা বুঝলাম কিনা যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে টোন চেঞ্জ হবে। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি যদি কম হয়, যেমন, আচ্ছা, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, 20 থেকে 200 হার্জ পর্যন্ত আমরা বলবো লো ফ্রিকোয়েন্সি। ওকে, হ্যাঁ, আবার 5000, 10,000, 20,000 এগুলোকে বলবো হাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এখন আমাকে আপনি বলেন যে 100 হার্জ এটা কি লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি? স্যার লো স্যার। লো, তাই না? তো এখন ফ্রিজের যে আওয়াজটা সেটা কি লো না হাই? হাই ফ্রিকোয়েন্সি।
রেফ্রিজারেটর একটা আওয়াজ করে না, মাঝে মাঝে কম্প্রেসার চালু হয় করে, এটা কি আমরা লো ফ্রিকোয়েন্সি বলবো না হাই ফ্রিকোয়েন্সি বলবো? স্যার লো ফ্রিকোয়েন্সি। এক্স্যাক্টলি। স্যার, এসিও, লো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এসিও তাই, এসির যে শব্দগুলো এগুলো লো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তবে আমি যে জিনিসটা বলে যেতে চাই এখানে সেটা হচ্ছে যে এই যে আমরা টোনগুলো শুনলাম, সেপারেট সেপারেট টোন, হ্যাঁ, একটা 200, একটা 300, হ্যাঁ, তারপরে আপনাদের আরো কিছু শোনাতে পারি, 1 কিলোহার্টজ শুনিয়েছিলাম আপনাদের, তাই না, যেটা টেলিভিশনে। আমরা এখানে ধরেন 5000 প্লাস একটা শুনলাম, এটা 5000, হ্যাঁ। তো আমি যেটা চাইবো যে আপনারা আস্তে আস্তে এই ফ্রিকোয়েন্সি গুলো শুনলে যেন বুঝতে পারেন যে এটা কোন ফ্রিকোয়েন্সি শব্দে আছে। সো আমি ক্লাসের শেষে হয়তো লাস্ট 5 মিনিটস বা 10 মিনিটস আমি নানান ফ্রিকোয়েন্সি শুনিয়ে আপনাদের কিন্তু জিজ্ঞেস করব যে এটা কত ফ্রিকোয়েন্সি। দেখবেন আস্তে আস্তে না আপনার লিসেনিং স্কিল বেড়ে যাবে। ঠিক আছে, সবাই রাজি আছেন তো নাকি? জি স্যার। ওকে জি স্যার। স্যার একজন মেবি ওয়েটিং রুমে ওয়েট করছে, একটু যদি অ্যাপ্রুভ দিয়ে দিতেন। দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ। তো এটা গেল ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, কিন্তু আমাকে আপনি বলেন যে এই যে কম্পিউটার, টেলিভিশন, রেডিও এগুলোর বাইরে এই ধরনের সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কি কোথাও শুনেন আপনারা নেচারে? শুনতে পান? না, শুনি না, তাই না? নেচার এরকম শব্দ করে না, সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে সে কোনো শব্দ করে না। মানে আমি আবার শোনাই তাহলে, যে আমি প্রশ্নটা কি করলাম আপনারা বুঝলেন কিনা। একটা সেকেন্ড। যে নেচার, নেচার মিন্স হচ্ছে কোনো ইলেকট্রনিক ছাড়া এই ধরনের শব্দ শুনতে পান কিনা, সেটা আমার প্রশ্ন। স্যার নেচারে আমরা মেইনলি পাখির একটা আওয়াজ শুনতে পাই, হ্যাঁ, কিন্তু পাখির ইলেকট্রিক আওয়াজ বাদে। এরকম হয় বা না স্যার। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হয় না স্যার। না স্যার। এইটা হচ্ছে জানার বিষয় যে নেচারে সিঙ্গেল এই ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে না, এগুলো আমরা বোঝার সুবিধার্থে ক্রিয়েট করি, জেনারেট করি, ঠিক আছে, কিন্তু এটা নেচারে এরকম থাকে না। যেমন আপনি যদি একটা নদীর দিকে তাকান, সেখানে দেখবেন অনেক ঢেউ আছে, কিন্তু সেটা কি মানে একদম গ্রাফিক ওরকম সেম মাপের ঢেউ হয় নদীতে, নাকি একটা বড় ঢেউ থাকে, একটা ছোট ঢেউ থাকে, হ্যাঁ, এদিক থেকে ওদিকে একটা যাচ্ছে, মানে আমি বোঝাতে পারছি যে ঢেউগুলো কোনোটা বড় ঢেউ থাকে, সব সেম সাইজের থাকে না, তাই না? আবার একটা ঢেউ এসে জি স্যার। আরেকটা ঢেউকে ভেঙে দেয়, এরকম চলতে থাকে। কিন্তু তো আমাদের যে শব্দ, যেই মানে আমরা যে রুমে থাকি, সেই রুমে যে শব্দগুলো হয় সেখানেও নানা ধরনের ওয়েভস থাকে, নানা সাইজের এবং নানা শেপের। সো সেই কারণে জিনিসটা যেটা হয় যে আমরা যখন শুনি তখন একটা মিক্সড ভার্সন শুনি। যেমন আমার ভয়েসের মধ্যে আপনি 200 থেকে, হ্যাঁ, আপনি হয়তো 12,000 10,000 ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাবেন, এগুলোর একটা সম্মিলিত রূপ। দ্যাটস এ মিক্স অ্যাকচুয়ালি। জাস্ট এ সেকেন্ড। সো এই যে আমি আপনাদেরকে যে ফ্রিকোয়েন্সিগুলো শোনালাম, সেই ফ্রিকোয়েন্সির মধ্যে মানে সেগুলো হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, সেগুলো নেচারে নাই। কিন্তু নেচারে যেটা আছে যে ওই ঢেউয়ের মতো নানা রকম ফ্রিকোয়েন্সির একটা মিক্সড সবসময় চলতে থাকে। সো এটা এমন হয় যে আমি হয়তো মানে আমার যে ভয়েসটা সেটার মধ্যে নানা রকম ফ্রিকোয়েন্সি আছে, মানে আমি ভাইব্রেট করছি নানান রেটে,
আমার ভয়েস থেকে যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, সেই ভাইব্রেশনটা নট এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, সে মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে প্যারালালি আমার ভয়েস মানে ভয়েস থেকে ভাইব্রেশনটা তৈরি করছে। সো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে একটা শব্দের মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকে। এবং এইটা কেন আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন আপনার ফিল্মের জন্য সাউন্ড রেকর্ড করলেন, হ্যাঁ, এমন একটা জায়গায় গিয়ে সাউন্ডটা রেকর্ড করলেন যে এই জায়গাটায় এমন একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা আপনার ভালো লাগছে না, আপনার শুনতে ভালো লাগছে না, আপনি ওটা অডিয়েন্সকে শোনাতে চান না। সো আপনি যদি জানেন যে এটা কোন ফ্রিকোয়েন্সিটা, তাহলে আপনি, যেহেতু কম্পিউটারে অনেক জিনিস আমরা এখন করতে পারি, সো দ্যাট আপনি আপনার শব্দ থেকে ওই ফ্রিকোয়েন্সিগুলো কমিয়ে দিতে পারেন। তখন আপনার শুনতে শব্দটা অত খারাপ লাগবে না। সো দিস ইজ ওয়াই যে আমাদেরকে জানতে হবে যে কোনটা কোন ফ্রিকোয়েন্সি। এই পর্যন্ত পরিষ্কার? ইয়েস স্যার। তো এটা গেল একটা, যে শব্দের একটা মূল উপাদান যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর আরেকটা হচ্ছে লাউডনেস। লাউডনেসটা হচ্ছে কি, যে শব্দের মাত্রা। হ্যাঁ, শব্দের মাত্রাটা কিরকম ভাবে আপনাদেরকে বোঝাই। Give me a second. শব্দ কি বাড়ে আপনাদের ওখানে বা কমে? না। না স্যার। তো আপনারা এটা সহজ জিনিস, সেটা হচ্ছে যে আপনারা ভলিউম বাড়ান না, জি স্যার। যে কোনো টেলিভিশন হোক, রেডিও হোক, মানে মিউজিক প্লেয়ার হোক, এটা যে ভলিউমটা আপ করেন, তার মানে হচ্ছে আপনি লাউডনেস বাড়াচ্ছেন। হ্যাঁ, তো আমরা যদি ইমেজের সাথে যদি কম্পেয়ার করে বুঝতে চাই যে লাউডনেসটা কি আর টোনটা কি, তাহলে খুব সোজা একটা উপায় আছে, সেটা হচ্ছে যে লাউডনেসটা হচ্ছে কাইন্ড অফ ব্রাইটনেস। হ্যাঁ, একটা লেভেল লাউডের পরে আপনার কান ঝালাপালা হয়ে যাবে, আপনি আর প্রপারলি সাউন্ডটা শুনতে পাবেন না। মানে একটা ইমেজে, একটা ক্যামেরায় যদি আপনি অ্যাপারচারে ওভার এক্সপোজ করেন, ওভার এক্সপোজটা আমরা বুঝি সবাই, ইয়েস স্যার। ওভার এক্সপোজ করেন তখন হয় কি, যে দৃশ্যটার যে ইনফরমেশন ওগুলো আর থাকে না, তাই না, ব্লার হয়ে যায়। জি স্যার। তো এই ব্রাইটনেস হচ্ছে লাউডনেস। তার মানে লাউডনেস খুব বেশি হয়ে গেলে আপনি আর একটা সময় ওটা অ্যাপারচার মানে ওভার এক্সপোজড হয়ে গেলে, তখন এটা যন্ত্রের ক্ষেত্রেও হয়। আপনারা যদি কখনো সাউন্ড রেকর্ডার ইউজ করেন, তখন আপনি টু লাউড করলে ওটা ডিস্টোরশন আসে, তাই না? আপনারা তো জি, স্যার। ছোটখাটো রেকর্ডিং জানেন, ডিস্টোরশন আসে। তো সেটা একটা। তো ব্রাইটনেস জিনিসটা ওরকম, ইমেজে ব্রাইটনেস বলতে আমরা যা বুঝি, আমরা সাউন্ডে লাউডনেস বলতে তাই বুঝি, ঠিক আছে? জি আর স্যার। তাহলে ফ্রিকোয়েন্সিকে কি বলবো? টোন। এটা হচ্ছে দৃশ্যে যেমন আমরা কালারকে দেখি না, ফ্রিকোয়েন্সি হচ্ছে সাউন্ডের কালার, ঠিক আছে? জি তো স্যার। ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেট করে এটার কালার চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আপনি হয়তো একটা লোক মানে খুব মানে রেগে কথা বলছে, হ্যাঁ, আপনার পারফর্মার যেভাবে মানে ডেলিভারি করলো, তাতে খুব একটা মনে হচ্ছে না যে সে খুব একটা রাগ হয়েছে। ইউ ক্যান মেক ইট, আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ইউ ক্যান মেক ইট, ঠিক আছে? সো এরকম আছে জায়গাগুলো আসলে।
আর লাউডনেস সম্পর্কে আমাদের একটা মিনিমাম একটা ধারণা থাকা দরকার, সেটা আমি দেওয়ার চেষ্টা করি। পাওয়া গেল একটা স্লাইড। ইয়েস স্যার। ওকে, আপনারা ফুল স্ক্রিন পেলেন নাকি শুধু একটা স্লাইড পেলেন? একটা স্লাইড পেয়েছেন নাকি স্যার ফুল স্ক্রিন পাইনি। ফুল স্ক্রিন পেয়েছেন? ওকে, সো লেটস রিভিউ দিস স্লাইড। ওকে, ফ্রিকোয়েন্সির কথা যখন বললাম, তো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রেঞ্জের একটা ফ্যাক্টর আছে, যে লো ফ্রিকোয়েন্সি কোনগুলোকে আমরা বলবো। হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সি যদি ভাইব্রেশন 20 হার্টজ থেকে 200 হার্টজ পর্যন্ত হয়, আমরা এখন জানি যে হার্টজ কি, রাইট? জি স্যার। ওকে, সো 20 থেকে 200 হার্টজ, এটাকে আমরা লো ফ্রিকোয়েন্সি বলবো। মিড রেঞ্জ হবে 200 থেকে 5 কিলো হার্টজ পর্যন্ত। হ্যাঁ, মিড রেঞ্জ, মিড ফ্রিকোয়েন্সি। আর হাই এন্ড হচ্ছে 5 কিলোহার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। হ্যাঁ, sometimes the mid frequencies are broken down even further. হ্যাঁ, মিড ফ্রিকোয়েন্সিকে আবার অনেক সময় একটা হচ্ছে 200 থেকে 1 কিলোহার্টজ, একটা হচ্ছে 1 থেকে 5 কিলোহার্টজ। সেটা একটাকে লো মিড বলে, একটাকে হাই মিড বলে। এই ইনফরমেশন গুলো আপনারা এই প্রেজেন্টেশনে আপনাদেরকে দিয়ে দিব, সো আপনারা পাবেন। হ্যাঁ, সো ওইটা যেটা বলছিলাম যে হসপিটাল, হ্যাঁ, হসপিটালে যেটা হয় যে আমরা বলি যে 40 ডেসিবেল, হ্যাঁ, শব্দমাত্রার বেশি শব্দ করা যাবে না। তো এখন স্লাইড দেখতে পাচ্ছি আমরা, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। তো সেটা থেকেই আমরা একটা আন্দাজ করি যে আসলে কোন শব্দটা আসলে কিরকম ডেসিবেল হতে পারে। এটা একটা অ্যাপ্রক্স, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট আইডিয়া। তো সে ধরেন যে দুইজন কানে কানে কথা বললো, এটা 30 ডেসিবেল হতে পারে। রেফ্রিজারেটর হঠাৎ কম্প্রেসর চালু হয়েছে, 40 ডেসিবেল হতে পারে। বৃষ্টি মোটামুটি হলে 50, হ্যাঁ, কনভারসেশন 60 ডেবি। আমি এখন কথা বলছি 60 থেকে 65, হ্যাঁ। 70 হচ্ছে গাড়ি পাস করলো কাছাকাছি, ট্রাক 80, হ্যাঁ, হেয়ার ড্রায়ার 90, হেলিকপ্টার 100, হ্যাঁ। এই যে এই ইনস্ট্রুমেন্টটা, এটা 110 হতে পারে। বা আমরা বলি যে ব্যান্ড মিউজিক, যেটা ব্যান্ড শো হয় না, কনসার্ট যেটা, এই কনসার্টটা 110 to 120 উঠে যায়। এটা খুবই ডিফিকাল্ট, মানে কানের জন্য খুব খারাপ আসলে। পুলিশ সাইরেন 120 বলছে, প্লেন 130 খুব কাছাকাছি ল্যান্ড করলে। হ্যাঁ, সো এইরকম মানে আমাদের এটা একটা ধারণা থাকার দরকার যে কোন আওয়াজটা আসলে, তো আমরা ধরি যে জেনারেল মানুষ যে কথা বলে, হ্যাঁ, সেটা 60 ডিবি। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। সো এইটা গেল হচ্ছে লাউডনেসের ধারণাটা। আর লাউডনেসের ধারণাটা, ডেসিবেল জিনিসটা একটু জটিল। হ্যাঁ, এইটা আমি অনেক ঘুরে টুরে একটা জায়গা থেকে একটা পরিষ্কার ধারণা পেলাম। সেটা হচ্ছে যে আমাদের যে কানের যে হিয়ারিং মানে রেঞ্জ, যেটা মানে থ্রেশহোল্ড, যেটা যেটুকু আমরা শুনতে পাই, হ্যাঁ, সেইটা আসলে মানে এত ছোট একটা এনার্জি,
সাউন্ড ইজ এনার্জি, এটা মনে রাখবেন সবসময়। শব্দ এনার্জি, ও ভাইব্রেট করতেছে, ও ধাক্কা মারতেছে। সো এই যে এটা তো এনার্জি, তো এই এনার্জিটা কতটুক হলে এটা ওয়াট দিয়ে মাপে। তো কত ওয়াট হলে আমরা এটা শুনতে পাই, সেইটা মেজার করতে গেলে আপনাকে দেখা যায় যে প্রথমে আমরা তো কি করি, 100-র পরে ধরেন একটা দশমিক দিলাম, তাহলে 50 দিলে আমি বুঝলাম 50 পয়সা, তাই না? তো এখানে আপনার দশমিকের পরে ধরেন 10-12টা শূন্য দিতে হবে। হ্যাঁ, 10-12টা শূন্য দিয়ে তারপরে একটা সংখ্যা দিতে হবে, যেই সংখ্যার এনার্জিটা যদি ওখানে থাকে তাহলে আপনি শুনতে পাবেন। সো ওই এনার্জিটা পরিমাপ করার যেটা, সেটাকে আবার করে কি, যে আপনার সংখ্যা যখন অনেক বড় হয়ে যায় তখন ওটাকে আমরা যে ইয়েতে ছোটবেলায় পড়ছি যে 10 টু দি পাওয়ার অত, 10 টু দি পাওয়ার অত। হ্যাঁ, সো এটা মানে আপনি 10 দিয়ে 10 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 10 দিয়ে 10কে গুণ করতে হবে। সো সংখ্যাটা এত বড় যে ওটাকে সংক্ষিপ্ত করতে হয়। তো এটার একটা ভিডিও আছে, আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনারা দেখে নিয়ে না, আমি গ্রুপে দিব। ইন্টারেস্টিং, মজার আছে ভিডিওটা, কারণ ওটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ওকে স্যার। আরেকটা জিনিস শব্দের, সেটা হচ্ছে বলে টিম্বার। হ্যাঁ, ট্যাম্বার, ইনফ্যাক্ট মানে এটার প্রোনাউন্সিয়েশনটা ট্যাম্বার। তো ট্যাম্বার জিনিসটা কি? ট্যাম্বার জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি একই সুরে, একই লাউডনেসে ধরেন একটা ভায়োলিন বাজবে, আবার হ্যাঁ ওই একই সুরে ধরেন একটা দোতারা বাজবে, কিন্তু হ্যাঁ আপনি ওই আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা হচ্ছে ভায়োলিন আর কোনটা দোতারা। ঠিক আছে, এইটা আপনি কেন পারবেন? সেটা হচ্ছে যে মানে যে কোনো ইনস্ট্রুমেন্টের একটা ফান্ডামেন্টাল একটা ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু ওর কিছু সাপোর্টিং ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, যেটা আমি বলছি যে প্রকৃতিতে কোনো সিঙ্গেল থাকে না, ফ্রিকোয়েন্সি থাকে না, এটা একটা মিক্স ম্যাচ থাকে। সো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ট্যাম্বার জিনিসটা কি। এটা মানে মজা আছে ভিডিওটা যদি দেখেন। It's 1963, and one of the highest rated TV shows, The Andy Griffith Show, features an episode where a bluegrass. আপনারা কি শুনতে পাচ্ছেন এটা? জি স্যার, শোনা যাচ্ছে। মানে ভিডিওর সাউন্ডটা, কারণ আমি শুনতে পাই না তো এই জন্য। Okay, thank you. It's 1963, and one of the highest rated TV shows, The Andy Griffith Show, features an episode where a bluegrass band plays a tune called Dueling Banjos. This now famous tune is often played with just a banjo and a guitar, since that's the way it was heard in the 1972 film Deliverance. Let's hear part of the opening of that tune. Oh, sorry. My fault. বড় করতে চাইলাম। It's 1963, and one of the highest rated TV shows, The Andy Griffith Show, features an episode where a bluegrass band plays a tune called Dueling Banjos. This now famous tune is often played with just a banjo and a guitar, since that's the way it was heard in the 1972 film Deliverance. Let's hear part of the opening of that tune. Did you hear that? A banjo played a short melodic idea, then a guitar repeated it back, note for note. But why did the banjo sound so different from the guitar?
সাউন্ড শোনা যাচ্ছে? না স্যার। It's 1963, and one of the highest rated TV shows, The Andy Griffith Show, features an episode where a bluegrass band plays a tune called Dueling Banjos. This now famous tune is often played with just a banjo and a guitar, since that's the way it was heard in the 1972 film Deliverance. Let's hear part of the opening of that tune. Did you hear that? A banjo played a short melodic idea, then a guitar repeated it back, note for note. But why did the banjo sound so different from the guitar? After all, aren't they both string instruments playing identical notes at relatively the same volume? The reason their sounds are different is due to something we call tone color, or timbre. Part of getting the most out of listening to music involves being able to hear subtle differences in timbre, as well as being able to correctly identify voices and instruments by their tone color. Please note that tone color and timbre mean the same thing, and that timbre is pronounced timbre. It is interesting that we use the word tone color when describing the unique quality of an instrument or voice, because if you think of the different instruments of the orchestra as having unique colors, it helps you understand the art of orchestration. If each instrument has a unique color, then one can achieve even more colors by blending and mixing them, just like a painter does. You can also highlight some colors by putting them next to a contrasting color. So if a composer wants a trumpet part to really stand out, he or she may have the strings play the harmony while the trumpet plays, instead of doing the same using other brass instruments. In music, composers and arrangers often take great care when assigning certain instruments to different melodic, rhythmic, and harmonic parts. As a final illustration of tone color, I will use a piece of music I composed for a student film where I wrote parts for the violin, trumpet, and trombone. I couldn't decide if I wanted a violin or a trumpet to play the melody in the opening, so I recorded both. Here's the violin performing the melody. And here's the trumpet version. Notice how each instrument was playing the same passage, but their tone colors were different. I have taken the liberty to mix these two recordings together to illustrate how mixing these two tone colors produces its own unique timbre. Tone color plays a very important role when the music is trying to evoke specific ideas or events, or used to accompany a play, a film, or a video game. If you're feeling especially tense during a scene in a horror film, chances are the film composer chose very appropriate tone colors to create such a mood. This explains why orchestras are still used today in such roles. The orchestra has been and continues to be a favorite medium for composers to express their musical ideas. Part of that reason is that the orchestra is capable of producing an almost unlimited range of tone colors, and it does it with the highest fidelity. As you listen to complex works such as symphonies and operas, pay special attention to how masterful composers utilize the many different tone colors of voices and instruments to paint us interesting pictures. Be sure to like and subscribe for more music-related videos, and as always, thanks for watching.
এটা কি একটা ধারণা হলো আপনাদের? Yes, sir. তো দ্যাট ওয়ে মানে আপনি আসলে শব্দকে রং হিসেবে মানে আর্টিস্টের মতো তুলে দিয়ে ব্যবহার করতে পারেন আসলে। সো সেটাই ছিল এটা দেখানোর জন্য মানে রিজন আপনাদেরকে। কোথায় যে কি সো এটা আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানলাম। হ্যাঁ, একটা হচ্ছে যে মানে ফ্রিকোয়েন্সিটা কি, ডেসিবেলটা সম্পর্কে হালকা একটু আলাপ করা গেল। হ্যাঁ, আর এরপরে যেটা হচ্ছে যে মানে শব্দের কতগুলো না জগৎ আছে এবং জগৎগুলো না একদম আলাদা। কিরকম যে এক সেকেন্ড একটু পেজটা নিয়ে ওকে। সো সেটা হচ্ছে যে প্রথম যেটা সেটা হচ্ছে যে অ্যাকোস্টিক ওয়ার্ল্ড যেটা শব্দের, সেটা হচ্ছে যে এখানে যে শব্দটা তৈরি হচ্ছে আমি ডিরেক্টলি শুনছি, ঠিক আছে, এটা একটা শব্দের, এটা একটা জগৎ। হ্যাঁ, তারপরে এই শব্দটা যদি আমরা একটা মাইক্রোফোনে নেই, হ্যাঁ, তাহলে আমি জাস্ট একটা মিনিট সময় নিতে পারি? আমি জাস্ট ফোনটা একজনকে একটু দিয়ে আসবো। হ্যাঁ, Okay, sir. সো যেটা বলছিলাম যে একটা সেকেন্ড আমি একটু দেখে নিই জায়গাটা, তারপর বলছি। সেটা হচ্ছে যে এই যে যেখানে কোনো রেকর্ডিং হয় না, আমরা ডিরেক্টলি শুনছি, আমরা ডিরেক্টলি বলছি, হ্যাঁ, বা একটা শব্দ হচ্ছে এখানে যে উপস্থিত আছে সেই শুধু শুনতে পারবে এবং সেটা শব্দটা যতদূর যায় ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে অ্যাকোস্টিক ওয়ার্ল্ড। হ্যাঁ, কিন্তু যখনই একটা শব্দ মাইক্রোফোনের মধ্যে ঢুকলো, হ্যাঁ, তখন কিন্তু ও একটা ট্রান্সলেশনে চলে গেল, ও কিন্তু আর অ্যাকোস্টিক জগতে নাই। হ্যাঁ, আপনারা কি জানেন যে মাইক্রোফোন আসলে কিভাবে কাজ করে? বা ওখানে মাইক্রোফোন মানে এখানে তো আমরা জানি যে ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, ডেসিবেল এগুলো, কিন্তু মাইক্রোফোনের ভেতরে যাওয়ার পরে আবার একটা কেবলের মধ্যে দিয়ে আর একটা ডিভাইসে চলে যায়। এই বিষয়গুলো আসলে কেমন হয়? তো আসলে মানে সিগন্যাল প্রসেসটা কি, যে একটা শব্দ যখন মাইক্রোফোনে যায় তখন আসলে কি ঘটে ওখানে, ওখানে ট্রান্সলেশনটা কি হয়, ট্রান্সলেশনের পরে জিনিসটা কি হয়, তারপর আবার ডিভাইসে গিয়ে কি হয় জিনিসটা, এই জিনিসটাও আমার মনে হয় যে আপনাদের যদি একটু ধারণা থাকে তাহলে খুব ভালো হয়। তো সেটার জন্য বলা যে আমাদের কানে যেমন একটা ডায়াফ্রাম আছে, এই মাইক্রোফোনে ঠিক সেম ধরনের একটা ডায়াফ্রাম আছে। সো এখানে যখন বাতাসে একটা ভাইব্রেশন হয়, ওই ভাইব্রেশনটা আপনার ওই মাইক্রোফোনের ডায়াফ্রামেও আঘাত করে। তো আমরা জানি যে কম্পন থেকে এক ধরনের ভাইব্রেশন থেকে এক ধরনের বিদ্যুৎ উৎপাদন হয়, যেমন ঘর্ষণ থেকেও এক ধরনের বিদ্যুৎ উৎপাদন হয়। হ্যাঁ, তো এই যে ইলেকট্রিসিটিটা ওখানে যে মাইক্রোফোনের
মানে ডায়াফ্রামে যখন ভাইব্রেট করে তখন সেটা যে তৈরি হলো একটা ইলেকট্রিসিটি তৈরি হলো, তাই না? সো এখানে মানে এই যে ভাইব্রেশনটা ও রিসিভ করলো, রিসিভ করার পরে ওটা বিদ্যুতে রূপান্তর হলো, আই মিন ইলেকট্রিসিটিতে রূপান্তর হলো, এটা একটা ট্রান্সলেশন হয়ে গেল। এটা ছিল অ্যাকোস্টিক এনার্জি যেখানে ভাইব্রেট করে, সেইটা মাইক্রোফোনের মধ্যে গিয়ে হয়ে গেল ইলেকট্রিক এনার্জি। এখন আমার মানে কথার মধ্যে যে ভাইব্রেশনটা আছে, মাইক্রোফোন ঠিক সেই ভাইব্রেশনটা সেই রেশিওতে কিন্তু ইলেকট্রিসিটিটা সে তৈরি করছে, তাই না? তার মানে হচ্ছে আমি যত যেভাবে কথা বলছি, মাইক্রোফোন যেভাবে ভাইব্রেট করছে সেই অনুযায়ী ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে। সেই ইলেকট্রিসিটিটা কোনো একটা কেবলের মাধ্যমে একটা ডিভাইসে যাচ্ছে, হ্যাঁ। এবং সেই ইলেকট্রিসিটির রেশিওটা কি? রেশিওটা হচ্ছে আমি যে শব্দ করছি সেই রেশিও। ভোল্টেজটা ওই ধরনের যে আমি আমার শব্দের মধ্যে যে ধরনের ডাইমেনশনস আছে, ওর ইলেকট্রিসিটির মধ্যে যে ভোল্টেজের যে সেই ডাইমেনশনস আছে। এখন সেই ভোল্টেজটা আমি যখন একটা ডিভাইসে নিচ্ছি, হ্যাঁ, ডিভাইসে নেয়ার পরে আবার আমি সেটা একটা স্পিকারে পাঠাচ্ছি, তখন এই মাইক্রোফোনের ডায়াফ্রামে যেই ভাইব্রেশনটা ও রিসিভ করেছিল, ও স্পিকারের সেম ধরনের ডায়াফ্রাম থাকে, তাই না? একটু বড়, কিন্তু সেম মাইক্রোফোনের জাস্ট অপোজিট জিনিসটা থাকে স্পিকারে। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো মাইক্রোফোনের ডায়াফ্রাম যতটুকু ভাইব্রেট করেছিল আমার কথায়, প্লেনটা যাক, আমার এখানে খুব প্লেন যায়, তো সেই মাইক্রোফোন থেকে যখন আমি একটা অ্যাম্পলিফায়ারে নিলাম, সেটা থেকে অ্যাম্পলিফাই করে আমি স্পিকারে দিলাম, তখন এই মাইক্রোফোনের ডায়াফ্রামে যেই ধরনের ভাইব্রেশন হচ্ছে, স্পিকার সেই ভাইব্রেশনটা তৈরি করছে। তার মানে কি, আমি মাইক্রোফোনে আমার ভয়েস থেকে যেই ভাইব্রেশনটা ও রিসিভ করছে, ওই স্পিকারের মাধ্যমে সেই ভাইব্রেশনটা বাতাসে ফিরিয়ে দিচ্ছে। প্লেনটা যাক। ওকে, তো যেহেতু এখানে মাইক্রোফোন যেই ভাইব্রেশনটা পেলো সেটাই স্পিকার তৈরি করলো বাতাসে, তাহলে আমি যেই ভয়েসে কথা বলছি সেই ভয়েসটাই ক্রিয়েট হবে বাতাসে, আমি সেখানে থাকি আর না থাকি। দিস ইজ দ্য সিগন্যাল প্রসেস। জিনিসটা বোঝা গেছে কিনা সেটা আমার জানার খুব ইচ্ছে। আমি কি আরেকবার ট্রাই করব? অল্প অল্প বুঝেছি স্যার। আচ্ছা, আমি আবার বলি তাহলে হয়তো পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলি তখন কি হয়, বাতাসে ভাইব্রেশন হয়, তাই না? এবং সেই ভাইব্রেশনটা জি, আমাদের স্যার। কানের পর্দায় একটা কম্পন তৈরি করে। সেই কম্পন থেকে আমাদের মাথার মধ্যে শব্দ উৎপাদন হয়। হ্যাঁ, সেটা একটা ট্রান্সলেশন। আমরা অ্যাকোস্টিক শব্দ শুনতে পাই আমাদের সারাউন্ডিং এ কেউ কথা বললে সেটা থেকে। তারপরে আমরা যদি সেই কথাটাকে আমরা যদি কোনো একটা মাইক্রোফোন ধরি তার সামনে, তখন ঘটনাটা কি ঘটে সেটা বলার চেষ্টা করছিলাম। তো সেখানে দেখা যায় যে মাইক্রোফোনের যেই মানে একদম সম্মুখ ভাগে একটা ডায়াফ্রাম থাকে, মানে পাতলা একটা পর্দার মতো, হ্যাঁ, যেটা কানের মধ্যেও থাকে একরকম, ঠিক আছে? তো এই যে ডায়াফ্রাম, ওটার মধ্যেও তো তাহলে কম্পনটা তৈরি হয়, বাতাসে যেহেতু শব্দের কম্পন তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। এখন ওই যে কম্পনটা, ওই কম্পনটা থেকে কিন্তু এক ধরনের বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা জানি যে কম্পন থেকে বা ঘর্ষণ থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, হ্যাঁ। তো ওই ডায়াফ্রামে যখন কম্পনটা হয়, ওইটা থেকে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়,
সেই ইলেকট্রিসিটিটা কিরকম হয়, আমাদের ভাইব্রেশনটা যেমন হবে ওর ইলেকট্রিসিটিটাও সেরকম হবে। তার মানে ভাইব্রেশনের মধ্যে যেই আপস অ্যান্ড ডাউনস থাকবে, ওর মাইক্রোফোনের ডায়াফ্রামেও সেই আপস অ্যান্ড ডাউনস থাকবে, এবং যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুতের মধ্যেও সেই আপস অ্যান্ড ডাউনস থাকবে। তারপরে সেই বিদ্যুৎটা একটা কেবল দিয়ে আমরা একটা যন্ত্রের মধ্যে নিলাম, যেটাকে আমরা বলি অ্যাম্পলিফায়ার, বলি না? কাজী শারীন, আপনি আছেন আমার সাথে? জি স্যার। তো আমরা ওই কেবল দিয়ে আরেকটা যন্ত্রের মধ্যে নিয়ে যাই না ইয়েটা, মাইক্রোফোন থেকে শব্দটা? জি স্যার। হ্যাঁ, তখন তারপর আমরা স্পিকারে পাঠিয়ে দিই। তো এখানে যে কাজটা ঘটে মাঝখানে এই যান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা হচ্ছে যে মাইক্রোফোন আমার যে ভাইব্রেশনটা রিসিভ করলো, ওর ডায়াফ্রামে যেই কম্পনটা তৈরি হলো, ওই কম্পনটা স্পিকারে গিয়ে তৈরি হয়। হ্যাঁ, তার মানে কি, আমি যে ভয়েসটা দিয়ে যে ভাইব্রেশনটা তৈরি করছি সেইটা ডায়াফ্রামকে মাইক্রোফোনে কম্পন তৈরি করছে, সেইটা আবার একটা যন্ত্রের মাধ্যমে গিয়ে স্পিকারে সেম কম্পনটা তৈরি হচ্ছে। ঠিক আছে? তো স্পিকারে যেই জি স্যার। ইয়েটা থাকে, ডায়াফ্রামটা থাকে, ও করে কি ব্যাক অ্যান্ড ফোর্থ করে। ঠিক আছে? ও একবার সামনে যাবে, একবার পিছে যাবে। তো ইটস অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, আপনারা জানেন না যে 1000 টাইমস সে ভাইব্রেট করবে না 2000 টাইমস করবে। সো তখন ও জি। যে ভাইব্রেশনটা করে, এই ভাইব্রেশনটা আবার বাতাসে আসে, বাতাসে আসলে সেটা আবার আমার কানের ডায়াফ্রামে আসে, তখন আমি ওই স্পিকারের শব্দটা শুনতে পাই। সো আমার ভয়েসের ভাইব্রেশন মাইক্রোফোনের ডায়াফ্রামে গিয়ে একটা ইলেকট্রিসিটি হয়ে গেল, ইলেকট্রিসিটি হয়ে আবার সে স্পিকারে ইলেকট্রিসিটি হিসেবেই গেল, গিয়ে ওখান থেকে যখন বের হলো সে কিন্তু আবার অ্যাকোস্টিক হয়ে গেল, কারণ আমি আবার নর্মাল কানে শুনতে পাচ্ছি। সো এইটা হচ্ছে সিগন্যাল চেইন শব্দের। ঠিক আছে? ইয়েস স্যার। এখন জি এটা আপনাদের স্যার। আমি জানি না কতটুকু কমিউনিকেট করা গেছে, কারণ এটা আসলে মানে এত দূর থেকে মানে আপনাদের দেখতেও পাচ্ছি না আমি, তো সো আসলে মানে আমি কমিউনিকেশন অন করতে পারছি। সো সেই জায়গা থেকে এটা হচ্ছে সিগন্যাল চেইন। যে তাহলে আমরা দেখলাম যে এখানে তিনটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে আমি কথা বলছি অ্যাকোস্টিক ওয়ার্ল্ডে, সেটা মাইক্রোফোনে ঢুকছে, ঢুকে বিদ্যুৎ হয়ে যাচ্ছে, ওর আরেকটা রূপ তৈরি হচ্ছে। তো এই যে শব্দের একটা রূপ, এটাকে আমরা বলি অ্যানালগ ওয়ার্ল্ড সাউন্ডের। ঠিক আছে? এই অ্যানালগ ওয়ার্ল্ডেও আপনি শব্দকে নানাভাবে ম্যানিপুলেট করতে পারেন। ঠিক আছে? সো শব্দের প্রথমে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, যেটা অ্যাকোস্টিক ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে এটার ইলেকট্রিক জীবন, হ্যাঁ, যেটা অ্যানালগ ওয়ার্ল্ড। তারপরে আপনি যদি আবার সেটা কম্পিউটারে নেন, তাহলে সে আরেকবার ট্রান্সলেশন হয়, তখন কিন্তু তার ডিজিটাল লাইফ আসে, তাই না? তো ডিজিটাল লাইফটা হচ্ছে এরকম, ডিজিটাল ওয়ার্ল্ড, সেটা হচ্ছে যে কম্পিউটার তো আর ইলেকট্রিসিটি বুঝে না, তাই না? ইয়েস স্যার। 0 আর 1 বুঝে, তাই না? ওর তো বাইনারি ল্যাঙ্গুয়েজ। জি স্যার। তো আমরা জি ওই যে স্যার। এডি কনভার্টার, ঠিক আছে, মানে মানে অডিও ডিজিটাল কনভার্টার আর কি। তো এই কনভার্টারের কাজটা হচ্ছে যে ও ইলেকট্রিসিটি নিবে, কিন্তু ও বাইনারি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে বুঝাই দেবে যে এটার মধ্যে কি ধরনের সাউন্ড আছে। হ্যাঁ, সেই জায়গাটাকে বলে হচ্ছে আপনার স্যাম্পল, মানে কম্পিউটারকে কিছু স্যাম্পল দেওয়া হয়, সেই স্যাম্পল অনুযায়ী আমরা যখন প্লে করতে বলি ও প্লে করতে পারে। ঠিক আছে? এবং সেটা ওকে একটা বাইনারি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেওয়া হয় যে কোন শব্দের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা আছে, কতটুকু লাউডনেস আছে। এটা তাকে কনভার্ট করে, মানে হচ্ছে ট্রান্সলেশন করে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে এখানে তিনটা জগৎ পেলাম আমরা,
একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, যেটা আমরা শুনি উইদাউট এনি ইকুইপমেন্ট, তাই না? যে আপনারা যদি এখানে থাকতেন আমার কথা যেভাবে শুনতেন, সেটা হচ্ছে অ্যাকোস্টিক ওয়ার্ল্ডে। আর এখন আপনারা আমার কথা শুনছেন হচ্ছে প্রথমে অ্যানালগ ওয়ার্ল্ডে যাচ্ছে, তার মানে ইলেকট্রিসিটি হয়ে যাচ্ছে মাইক্রোফোন দিয়ে, তারপরে এটা কম্পিউটারে ঢুকছে। হ্যাঁ, কম্পিউটারে ঢুকে আপনাদের কম্পিউটারে পর্যন্ত যখন যাচ্ছে সেটা ডিজিটাল লাইফ, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সে থাকছে। তারপরে ওখানে আরেকটা ট্রান্সলেশন হচ্ছে, সেখান থেকে সে আবার ইলেকট্রিসিটি হচ্ছে। ইলেকট্রিসিটি হয়ে আপনার যে স্পিকার আছে, হ্যাঁ, বা মোবাইলের হোক কম্পিউটারের যে স্পিকার আছে, সেই স্পিকারের যে ভাইব্রেশন হচ্ছে সেটা থেকে ওখানকার বাতাসের মলিকিউলে যে ভাইব্রেশন করছে বলেই আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন। ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে সিগন্যাল চেইন। তখন আবার সে আবার রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসতেছে। সো এইটা হচ্ছে সিগন্যাল চেইন। এবং আপনি যে কোনো শব্দ নিয়ে কাজ করতে চাইলে আপনাকে এই যে ট্রান্সলেশন যেই জায়গাগুলোতে হচ্ছে, হ্যাঁ, সেই ট্রান্সলেশনের অ্যাকুরেসিটা মেনটেন করতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে শব্দের কোয়ালিটি মেনটেনেন্স। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অনেক ডিটেলে আলাপ করব। ঠিক আছে? জি স্যার। এরপরে আরেকটা ওয়ার্ল্ড যদি আমরা হিসাব করতে চাই, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের শব্দের একটা সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড আছে। সেইটা কি? সেইটা বলে হচ্ছে সাইকো অ্যাকোস্টিক্স। এই শব্দটার সাথে কি আপনারা আগে পরিচিত কেউ? না স্যার। আচ্ছা, সাইকো অ্যাকোস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে মানুষ মানে মানে আমি অনেক জায়গায় মানে হোয়াট ইজ সাউন্ড এই কথাটার অনেক অ্যান্সার দেখলাম, কিন্তু আমার একটা জায়গায় কথা মানে কথাটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে বলছে যে সাউন্ড ইজ এ ভাইব্রেশন, হ্যাঁ, হোয়াট টাচেস আস, মানে আমাদেরকে যেগুলো ছুঁয়ে যায়, যেই ভাইব্রেশন গুলো, সেইটাই হচ্ছে সাউন্ড। কিরকম? কারণ হচ্ছে যে এখানে ধরেন পাখি ডাকছে, আপনার আরাম লাগবে। হ্যাঁ, এখানে পাশের বিল্ডিং এ একটা টাইলস কাটছে, কেমন লাগবে আপনাদের? শুনতে চাই। স্যার অনেক আওয়াজ হবে। অনেক বিরক্ত লাগবে। জি স্যার। বিরক্ত লাগবে স্যার, বিরক্ত লাগবে। হ্যাঁ, শব্দ আমাদেরকে ছুঁয়ে যায়। ঠিক আছে? শব্দ আমাদেরকে প্রভাবিত করে, শব্দ আমাদেরকে অনুভব দেয়। ঠিক আছে? সেটা আরামের হতে পারে, সেটা কষ্টের হতে পারে। এবং আপনার এটা মনে রাখবেন যে ইমেজ কখনো মানে ওরকম পেইনফুল হয় না, কিন্তু শব্দ যদি আপনার প্রপারলি মেনটেন না হয় তাহলে সাউন্ড পেইনফুল হয়। আপনি একটা ছবি দেখতে বসছেন, শব্দ খুব বাজে, আপনার মাথার মধ্যে পেইন হবে। ঠিক আছে? সো যাই হোক, তো সাইকো অ্যাকোস্টিকটা হচ্ছে ওরকম একটা জায়গা যে কোন শব্দগুলো শুনলে আমরা কেমন অনুভব করি, সেই জগৎটাকে বোঝার একটা স্টাডি। হ্যাঁ, সে ধরেন এই যে সাইকো অ্যাকোস্টিক জিনিসটা এমনভাবে কাজ করে যে এটা এমন হতে পারে যে ইউনিভার্সাল। হ্যাঁ, শিশু থেকে বৃদ্ধ সবাই ওই শব্দটা শুনলে একই রকম ফিল করবে, সে যে কোনো কালচারের হোক। হ্যাঁ, সে একই ধরনের ফিলিং তার হবে। ঠিক আছে? সে ধরেন যে খুব বড় করে যদি বাজ পড়ে, হ্যাঁ, দিস ইজ ইউনিভার্সাল, সারা বিশ্বে এই বাজ পড়ার ব্যাপারটা আছে, এবং সেটা মানুষ একই রকম ইনসিকিউর ফিল করে যদি বাজ পড়ে, যে আচ্ছা আমার ঘরেও তো পড়তে পারে, কাইন্ড অফ। ঠিক আছে? সো এটা ইউনিভার্সাল। কিন্তু অনেক শব্দ আছে যেগুলো আসলে কালচারাল, মানে আপনি হয় অনুভব করবেন একরকম, আর এক দেশের মানুষ আরেকভাবে অনুভব করবে। কিরকম? সেটা হচ্ছে, সে ধরেন, আমি জানি না, আপনাদের এক্সপিরিয়েন্স থাকার কথা না, আমাদের এক্সপিরিয়েন্স আছে আমরা যারা একটু সিনিয়র, সেটা হচ্ছে যে গ্রামের মেলা,
গ্রামের মেলায় এক ধরনের শব্দ হতো, এই অনেক মানুষ একসঙ্গে বাঁশি বাজাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, গটবট গট 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 করে একটা জিনিস বাজছে, নানা রকম শব্দ মিলে গ্রামের মেলার একটা শব্দ আছে। তো এইটা আমরা যারা ওই ছোটবেলায় গ্রামের মেলার এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য একটা ভীষণ আকর্ষণীয় শব্দ। হ্যাঁ, বা ছোটবেলায় যে আইসক্রিমওয়ালা যাইতো, সেই আইসক্রিমওয়ালার যে শব্দ, সেইটা সাথে আমার কালচারাল রিলেশনশিপ আছে, আমার ছোটবেলার ইমোশনের রিলেশনশিপ আছে। সো সেটা আমাকে যতটা কানেক্ট করবে অন্যকে কানেক্ট করবে না। সো দ্যাট কাইন্ড অফ থিং, যেগুলো হচ্ছে যে শব্দ জেনারেলি মানুষকে কিভাবে মানে প্রভাবিত করে, হ্যাঁ, কিভাবে রিলেট করে, আবার কালচারালি কিভাবে রিলেট করে, সেটা কিন্তু হয় মানুষের মনের মধ্যে, তাই না? সো সেই জায়গাটা কিন্তু আরেকটা জগৎ শব্দের। হ্যাঁ, যেই কথাটা আগে একবার বলার চেষ্টা করেছিলাম আপনাদেরকে, যে শব্দ, আমরা সবসময় শব্দ শুনি না। আপনি কখনো কখনো হয়তো আমার ভোকাল টোনটা শুনছেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমই ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আই এম ট্রাইং টু সে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন যে হোয়াট আই এম ট্রাইং টু কমিউনিকেট। সো তার মানে কি, আপনি আমার শব্দ না শুনে ইউ আর এক্সট্রাক্টিং দ্য মিনিং। ঠিক আছে, সো সেই জায়গাতে জিনিসটা এমন যে তখন আপনি আসলে শব্দটা শুনছেন না, আপনি আসলে ওটার মিনিংটা শুনছেন ডিরেক্টলি। সো এইগুলো, এটাও একটা অ্যাকোস্টিকের ইস্যুস, যে আমি আসলে শব্দ শুনছি না। হ্যাঁ, আমি একটা মিউজিক শুনছি, আমি আসলে মিউজিকটা শুনছি না, আমি অনুভব করছি। আমি হয়তো মানে এক ধরনের মানে ইমোশন অনুভব করছি, কিন্তু সেটা প্রসেস হচ্ছে অ্যাজ এ মিউজিক, কিন্তু আমার অ্যাওয়ারনেসটা হচ্ছে অনুভবে, আমার অ্যাওয়ারনেসটা হিয়ারিং এর ক্ষেত্রে না। সো এরকম অনেক কিছু ঘটে, সেইটা আবার হচ্ছে সাইকো অ্যাকোস্টিকের জায়গাটা। সো এগুলো ছোট ছোট জিনিস, এগুলো আমরা ধীরে ধীরে আরো একটু আলাপ করবো। হ্যাঁ, তো আর একটা জিনিস বলা যায় সাইকো অ্যাকোস্টিক বোঝার ক্ষেত্রে, যে মানুষ আসলে তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটির ক্ষেত্রে সে আসলে সাউন্ডের উপর বেশি ডিপেন্ড করে। হ্যাঁ, দৃশ্যের চেয়ে শব্দের, কারণ শব্দ সীমানা অনেক বেশি। হ্যাঁ, যেমন আমরা যারা লোকেশন সাউন্ডেও কাজ করি, দেখা যায় যে একজন, আমি একটু একটা সেকেন্ড সময় নেই। ও আচ্ছা, আসুন। সরি, আমি একটু টাইম নিলাম। তো যেটা বলছিলাম, যে সে ধরেন আপনি আপনার ঘরে ঘুমিয়ে আছেন এবং হয়তো মানে মানে মাঝরাতে আপনার ঘুম ভাঙলো, তো এমন সময় আপনার হঠাৎ মনে হলো যে কিচেনের বা অন্য রুমে কোনো একটা শব্দ। তো মুহূর্তের মধ্যে না আপনার মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়ে যাবে, এবং আপনি ভাববেন যে এটা চোর না ডাকাত। ঠিক আছে, অ্যান্ড আপনার মধ্যে এক ধরনের মানে টেনশন, অ্যান্ড আপনি কি পালাবেন না ফাইট করবেন, ফাইট অর ফ্লাইট এক ধরনের অনুভব মানুষের হয়। সো সেই অনুভূতিটা আপনার তখন তৈরি হবে। তারপরেই আপনি দেখলেন যে সেম সোর্স থেকে একটা বিড়ালের ডাক। ঠিক আছে, তো মুহূর্তের মধ্যে না আপনি রিল্যাক্স হয়ে যাবেন, কারণ হচ্ছে যে ইউ নো ইট, যে এটা একটা বিড়াল, ও মানে
হাঁটতে গিয়ে কিছু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এই জন্য শব্দটা। সো আপনি একটা শব্দ শুনে হ্যাঁ টেনশনের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেলেন, আবার একটা শব্দ শুনে আপনি রিল্যাক্স হয়ে গেলেন, ইউ নো নাথিং ইজ রং। সো এই যে আপনার মনের মধ্যে যে এই পরিস্থিতিটা তৈরি হলো, আবার সেই পরিস্থিতিটা আবার আরেকটা কমফোর্ট লেভেলে চলে আসলো, দিস ইজ অ্যাকচুয়ালি সাইকো অ্যাকোস্টিক্স। মানে আপনার মনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে একটা শব্দের সাথে আপনি নিজেকে যেভাবে কানেক্ট করেন। সো এই যে সাইকো অ্যাকোস্টিক জিনিসটা আমরা যদি ধরতে পারি যে কোন শব্দগুলো আসলে মানুষকে কিভাবে মানে মানুষের মধ্যে অনুরণন ঘটে, তাহলে আমরা শব্দকে সেইভাবে ব্যবহার করতে পারবো। তো সেই জন্য এই জিনিসটাও স্টাডি করা খুব জরুরি। তো আমি জানি না আমি কি বোঝাতে পারছি এইটুকু পর্যন্ত। জি স্যার। জি স্যার। এখন আপনারা বলেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি কন্টিনিউ করি। আমাদের 2 আওয়ার্সের ছিল ক্লাসটা। জি স্যার। ওকে, তো এখন আপনারা কিছুক্ষণ কথা বলেন। আপনাদের আমি একদমই কম পাইছি আজকে, আশা করি আরো সামনের দিনগুলোতে একটু বেশি পাবো, মানে প্রত্যাশাটা করি, ঠিক আছে? সো এখন আমি যেটুকু কভার করলাম এই জায়গাটা না আর ফিরে আসার সুযোগ খুব কম। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ইন এনি পার্ট, হোয়াট ইজ সাউন্ড, সাউন্ড প্রোডাকশন, সাউন্ড ফ্রিকোয়েন্সি, সাউন্ডের মানে লাউডনেস, অ্যামপ্লিটিউড, এই বিষয়গুলো নিয়ে, প্লাস এই যে সিগন্যাল চেইনের কথা বললাম, হ্যাঁ এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, বা আদৌ মানে আমাদের পুরো কোর্সটা সামনে, সো আমরা কিভাবে প্রসিড করলে, মানে আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে সেগুলো আমরা আলাপ করতে পারি। এমনি আমি যেভাবে কথা বলছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, আমি কি খুব দ্রুত বলছি কিনা বা? নো স্যার। না স্যার ঠিক আছে। Okay, thank you. So any confusion যে লাস্ট পার্ট যেগুলো আলাপ করলাম? আর একটা ভিডিও দেখাই যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। সেটা হচ্ছে যে অ্যাকোস্টিক ওয়ার্ল্ডটা আসলে কিরকম, হ্যাঁ। ওকে, অ্যাকোস্টিকের একটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে সাউন্ড হচ্ছে এনার্জি, হ্যাঁ। তো সাউন্ড যদি এনার্জি হয় তাহলে আপনি যদি কোনো একটা কিছুতে শক্তি প্রয়োগ করেন তাহলে ওটা কি হয়, ফিরে আসে, তাই না? শক্তিটা বল প্রয়োগ করলে। জি স্যার। তো আমি যখন কথা বলি তখন আমার এই কথাটা, এই 4টা দেয়াল আছে, হ্যাঁ, উপরে রুফ আছে, নিচে ফ্লোর আছে, টেবিল আছে, এখানে যা যা আছে সমস্ত কিছুতে গিয়ে হিট করে ভাইব্রেশনটা, আবার ওখান থেকে ফিরে আসে। তার মানে আপনারা যখন আমার কথাটা শুনছেন শুধু আমার
মানে ভোকাল কর্ড থেকে যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা না, সেটার সঙ্গে আপনি এই চারদিক থেকে আবার যে ফিরে আসছে শব্দটা গিয়ে সেগুলো অ্যাড হয়ে শব্দের ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে। আমি একটু আগে বললাম না যে আপনি একটা চিকন প্যাসেজের মধ্যে কথা বললে একরকম লাগবে, ওপেন স্পেসে আরেক রকম লাগবে। সেটা কেন? কারণ হচ্ছে ওই প্যাসেজের মধ্যে ওই সাউন্ডটা বারবার এনার্জিটা মানে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসবে, সো ওখানে শব্দটা একরকম লাগবে, ওপেন স্পেসে বড় রুমে আরেক রকম লাগবে। সো এখানে আপনি যে আমার ভয়েসটা শুনতেছেন, এটা আপনি খোলা আকাশের নিচে আমার এই ভয়েসটা শুনবেন না। হ্যাঁ, সো আপনি এখানে শুনছেন আমার ভয়েসটা উইথ দিস রুম, ঠিক আছে? সো সেইটাই হচ্ছে এখানকার অ্যাকোস্টিক। হ্যাঁ, তো সেইটা আমি একটু আপনাদের দেখাতে চাই যে অ্যাকোস্টিকটা কিভাবে কাজ করে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। কি খুব খটোমটো না জিনিসগুলো? এই আমি এটা বলতে পারি যে আজকে জিনিসগুলো একটু খটোমটো, খুব বেশি টেকনিক্যাল, কিন্তু আমরা এরপরে যখন সিনেমার আলোচনায় ঢুকবো তখন আপনাদের এত খটোমটো লাগবে না, ঠিক আছে? কিন্তু এগুলো না জেনে গেলে না, কি হলো? Make it simpler. ওকে, এই জিনিসগুলো একটু বলে নিই যে অ্যাকোস্টিক ওয়ার্ল্ডে যখন একটা শব্দ হয় এটা রিফ্লেক্টেড হয়, ঠিক আছে? এটা এনার্জি, এটা ওয়ালে বাড়ি খেয়ে ফিরে আসে, সেটাকে আমরা রিভার্ব বলি। হ্যাঁ, একটু দেরিতে ফিরলে আলাদা করে শোনা গেলে সেটাকে ডিলে বলি। হ্যাঁ, আর যদি একবার শেষ হওয়ার পরে দ্বিতীয়বার আপনার কথাটা শোনা যায় তাহলে এটাকে আমরা ইকো বলি। হ্যাঁ, তো এখানে অ্যাবজর্ব হয় শব্দের এনার্জিটা, আবার রিফ্লেক্টেড হয়। Hi, I'm John Calder of Acoustic Geometry. Let's talk about acoustics, which is basically how sound works in rooms. It may seem complicated, so let's make it simpler. Most rooms have flat walls and flat ceilings, and sound bounces off of these. So how does that affect the sound? I'll use these two Nerf guns to demonstrate. I've got this one aimed so this disc goes directly to the ear. That represents direct sound. I've got this one aimed so that disc bounces off the wall and it represents reflected sound. I'll shoot them both at the same time. Reflected sound arrives at our ears later than direct sound, even though it started out at the same time, because it's traveling farther. And this wall is only one flat surface. There are at least 6 in the average room, and that's a lot of reflected sound. But why is reflected sound bad? I'll demonstrate using these two identical patterns. The blue pattern represents direct sound waves, and the red pattern represents reflected sound waves. They start out together, but when I move the red one backwards, like a delayed sound reflection, it creates destructive interference patterns, which changes the original sound wave. Here's the problem. Original sound waves are distorted by strong, later arriving reflections. Also, sound travels really fast, about 1,130 feet per second. A sound wave will bounce back and forth between these two walls about 60 times in 1 second. Sound travels so fast, it fills a room almost instantly. And this is only one bounce angle. Every room has thousands.
How can we make our rooms sound better? Remember our Nerf guns? I'll shoot these at the same time, again representing a sound wave bouncing off a wall. Both discs bounce together in the same direction, which means the reflected sound is at full strength. Now let's use the first of our two acoustical tools, an absorber, to reduce the strength of sound bounces. To a sound wave, an absorber looks a little like a hole in the wall, so some of the energy doesn't come back. An absorber works by reducing the strength of reflected sound that would otherwise cause more destructive interference. But if we use only absorbers in a room, it makes it sound dull and unnatural. Historically, humans don't like overly absorbent rooms. So let's use the second of our two acoustical tools, the curved surface diffuser. It also reduces the strength of sound bounces. A diffuser works by scattering the sound reflections in different directions, smoothing out destructive interferences throughout the room. Room acoustics are greatly improved using a combination of absorption and diffusion. It's all about reducing those flat surface reflections. Use a combination of absorbers and diffusers, and your room will sound a lot more natural. Thanks for watching. শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, সো যেটা হলো যে এটা আপনারা কি মানে আপনাদের স্পিকার কেমন আমি জানি না, কিন্তু পার্থক্যটা কিছু বুঝতে পারলেন? স্যার বেশি একটা না, না? জি সেটা স্যার। হচ্ছে দুটো জিনিস। সেটা হলো যে যখন ওই যে সাউন্ড অ্যাবজর্বার গুলো ছিল, তখন যে রিভারবেশন যেটা আমরা বলি, যে মানে হয় না এক একটা জায়গায় শব্দটা শুনতে মনে হয় একটু ডাবল ডাবল, মানে আলাদা করে দুই পিস না, কিন্তু মনে হয় যে একটু থিক লাগতেছে শুনতে। তো এটা হচ্ছে রুম রিভার্ব আসলে। তো ওই রুম রিভার্বটা কাটার জন্য ওই সাউন্ড অ্যাবজর্বার গুলো ব্যবহার করে। তো একবার ও শোনাচ্ছিল যে ওগুলো থাকলে কেমন শোনায়, না থাকলে কেমন শোনায়। এটা প্রপার স্পিকার হলে আপনারা হয়তো আর একটু ভালো বুঝতে পারতেন, ঠিক আছে? সো এটা তো এখন সব জায়গায় বাসায় বসে সম্ভব না, ধরেন ক্লাসে হলে আমি হয়তো একটা স্পিকার নিয়ে আসতাম। সো এই হচ্ছে জিনিসটা, যে রুমের ক্যারেক্টারটা চেঞ্জ হয় যদি আপনি রুমটা ট্রিটমেন্ট করেন, যেটা আসলে স্টুডিওতে গুলো করা হয়, স্টুডিওগুলোতে, যে রুমে যাতে এই শব্দটা বাউন্স ব্যাক না করে, ঠিক আছে? সো সেটা একটা পদ্ধতি, যে যেখানে রুম অ্যাকোস্টিক ট্রিটমেন্ট বলে একটা জিনিস হয়। আরেকটা হচ্ছে সাউন্ড প্রুফিং হয়, যাতে বাইরের সাউন্ড ভিতরে না আসে। সো কি মনে করেন সবাই, যে এমনি টেকনিক্যাল জিনিস। সো আজকে কি আমরা এই পর্যন্ত শেষ করব, নাকি আর কোনো প্রশ্ন তো আপনারা করতে চান বা কিছু? কারো বোধহয় কোনো প্রশ্ন নেই, তাই না তানভীর? জি স্যার। তো আমরা এরপরে উইকে আমাদের ক্লাসটা কয় তারিখে পরে একটু দেখবো না, আমার তো নানান জটিলতাও থাকে আসলে। একটা সেকেন্ড, হ্যাঁ স্যার নেক্সট বুধবার 23 তারিখ। 23 তারিখ পরে না? জি স্যার। 23 তারিখে আমি আমার মনে হয় পারবো। হ্যাঁ, জি স্যার। 23 তারিখে সবার সাথে আপনাদের সাথে দেখা হবে। সরি, একটু টেকনিক্যাল জিনিস একদিন প্রথম দিনে একদম শুরু করলাম, মানে হয়তো
আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, বাট এই জিনিসগুলো কভার না করে ফিল্ম সাউন্ড নিয়ে আসলে কথা বলা খুব মুশকিল। সো আই জাস্ট রাইট। হ্যাঁ, আপনারা মানে মনোযোগ দিয়ে শুনেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার আগামী বুধবারে। হ্যাঁ, আর আমার দিক থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আরেকটু পার্টিসিপেট করেন তাহলে আমি আমার দিক থেকে আরেকটু এনার্জি পাই, যে আরো একটু এক্সপ্লেন করতে পারি। আদারওয়াইজ আমি ঠিক বুঝে উঠতে পারবো না হয়তো যে কোনটা আরেকটু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ জি তানভীর। স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।